হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো নিয়ে আসলাম প্রতিদিনকার মতো আজকে একটি নতুন গল্প। সেই গল্পতে আছে অনেক আবেগ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা এবং সম্পূর্ণ গল্পটা থাকছে একটি জিনদেরকে নিয়ে। তো জিন আর মানুষ, তাদের প্রেম কিভাবে হয় এবং কিভাবে সম্ভব, এটা কি সম্ভব, সমস্ত কিছু শুনতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো ঘটনাটি ঘটে হয়েছে রহিম নামক এক ছেলের সাথে। সে গ্রামের মানে বাজারের একদম শেষ মাথায় তার ছিল একটা দোকান। সে সেখানে বসে ঘড়ি, সমস্ত ধরনের ঘড়ি আর কি ঠিক করতো, নষ্ট ঘড়ি গুলো একদম ঠিক করে সারিয়ে দিত। তো সে দরিদ্র পরিবারের মানুষ ছিল, তার দোকানে এরকম কাস্টমার আসতো না, যেহেতু বাজারের একদম শেষ মাথায় দোকানটা ছিল। তো বাজারের শেষ মাথায় দোকান থাকার জন্য তার দোকানে কাস্টমার খুবই কম আসতো। মাঝে মাঝে দুই একটা কাস্টমার আসতো। অন্য দোকানে ঠিকই কাস্টমার আসে, কিন্তু তার দোকানে সেরকম কাস্টমার নেই। দোকানের ভাড়াটা দিতে লাগে না, সেটাতে সে পাচ্ছে, কারণ তার দোকানটা তার দাদার করে গিয়েছিল, দোকানটা তার নিজেরই, তার জন্য কোনো ভাড়া দিতে লাগে না, তাদের টেনে টুনে সংসার চলে যায়। যেরকম ভাবে কাম কাজ করতো, মানে এই দোকানটা তার দাদা বানিয়েছিল, মানে তার দাদা ওইখানে মেকানিক, ঘড়ির মেকানিক ছিল, তার বাবাও ছিল, এখন সেও মানে তাদের কাছ থেকে কাজ শিখে এখন সেও এই কাজ মানে করে আর কি, দোকান করে, মেকানিকের দোকান। তো সে মানে সেরকম কাজ পায় না, তার জন্য তার মন সেরকম ভালো থাকে না সব সময়, কারণ এখনকার দিনে ঘড়ি মানুষ অল্প কমই ব্যবহার করে, ডিজিটাল যুগ হয়ে গেছে না, মোবাইল আছে, তো মোবাইলে সবাই টাইম দেখে, ঘড়ি দুই একজন মাঝে মাঝে ইউজ করে না, তার জন্য সেরকম কাজ নেই। এবং যাও বানি কাজ থাকে, তো বাজারের ভিতরে আরো দোকান আছে, সেগুলোতে মানুষ মানে বেশি বেশি যায়। তার দোকানটা হচ্ছে একদম বাজারের শেষ মাথায়, তো সেখানে লোকজন সেরকম আসে না, মাঝে মাঝে দুই একটা কাস্টমার হঠাৎ করে দেখা যায়। তো সেইভাবেই তার অনেক কষ্টে দিনগুলো পার হয় আর কি। তো সেরকম ভাবে টেনে টুনে তাদের সংসার চলে আর কি। আর মানে সে পড়াশোনা করতেছে, এখন মাস্টার পড়তেছে, মাস্টার কমপ্লিট করে সে ভাবছে কোনো চাকরি বাকরি একটা করবে, কারণ এই এত টানাটানা করে এই দোকান করে তাদের সংসারই ভালো করে চলে না, কিভাবে সুখ শান্তিতে থাকবে, সে সেটা ভেবে মানে পড়াশোনা করতেছে। তো মাস্টার কমপ্লিট হলে সে একটা কোনো চাকরি বাকরি করবে, সেই নিয়তে আর কি আছে। তো সে সেগুলো ভাবতেছিল, মন খারাপ করে বসেছিল, তখনই মানে তার মা ডাকতেছে তাকে, বাবা হয়ে এসে ভাত খেয়ে যা, ভাত বেড়েছে তোর জন্য। তো মানে হচ্ছে তাদের বাড়িতেই, তাদের সেই দোকানটা, বাড়িটা দোতলা বাড়ি, তো নিচে তার দোকান আর উপরতলা তারা সবাই থাকে। তো বাড়িটাও করছিল তারা, দাদা করে গেছিল, কারণ সে সময় তাদের বেচা কিনা সবকিছু ভালো ছিল। আর সে সময় ঘড়ি পর্যাপ্ত পরিমাণ মানুষ ইউজ করতো, এখনকার মতো না। ঘড়ি অনেক কাস্টমার আসতো তখন ঘড়ি নিয়ে, তখন দোকান করে আর কি ভালোভাবে তাদের চলে যেত। কিন্তু এখন বর্তমানে সেটি আর সম্ভব হচ্ছে না, কারণ এখন তো আর আগেকার দিন নেই, এখনকার দিন চেঞ্জ হয়ে গেছে, তার জন্য। তো তার মা ডাক দেওয়ার পর সে দোকান বন্ধ করে, মানে শাটারটা নামিয়ে সে চলে গেল খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করে আবার সে অল্প বিশ্রাম করে চলে আসলো দোকান করতে। তো সে বসে বসে মানে, আর তখন রাত হয়ে গেছে, সে বসে বসে কাজ করতেছিল, মানে দুটো কাজ আসছে, মানে সেগুলো কালকে ডেলিভারি করতে হবে, মানে ইমার্জেন্সি কাজ দুটো মানে কমপ্লিট করা লাগে, তার জন্য সে রাত জেগে শাটার একটা নামিয়ে আর একটা খুলে, মানে অল্প অল্প বাতাস আসে তার জন্য সে সেটা খুলে দিছিল, খুলে মানে একটা খুলে সে কাজ করতেছিল। রাত তখন ভালোই গভীর হবে। তো সেই সময় মানে হঠাৎ করে তার নাকে এরকম একটা ঘ্রাণ আসলো, সুন্দর একটি ঘ্রাণ, কোন ফুলের ঘ্রাণ মনে হচ্ছে, কিন্তু কি ফুলের ঘ্রাণ সে সেটা আর কি বুঝতে পারতেছিল না। হঠাৎ করে সেরকম একটা ঘ্রাণ পেতে লাগলো, সে মুগ্ধ হয়ে গেল ঘ্রাণ
যে এত সুন্দর গান কোথা থেকে আসছে সে যদি ভাবতে লাগলো। তো সে তখন ভাবতে লাগলো হয়তো কারো বাড়ির থেকে গ্রানটা আসতেছে, কারণ রাত্রেবেলা ফুলের সে গ্রান পাওয়া এটা বিষয়ে বেশি বিষয় না। তো সে এখন ভাবলো যে এরকম ফুলের গাছ তাদের ছাদের উপরেও সে লাগাবে, যাতে সবসময় এরকম ফুলের সুন্দর ঘ্রাণ পায়। তার জন্য মানে সেই ঘ্রাণটা পাওয়ার পর নিজে এটা ভাবলো আর কি। সে সেগুলো আর না ভেবে সে কাজ করতে লাগলো। সে কাজগুলো মোটামুটি ভালোই পারে, তার বাবার কাছ থেকে শিখেছে অনেক। সে মনোযোগ দিয়ে তো কাজগুলো করতে লাগলো, কারণ এগুলো কালকে ডেলিভারি দিতে হবে, কাজ ক্লিয়ার না হলে ডেলিভারি কেমনে দিবে, এমনিতেই কাজ আসে না, তাও হঠাৎ আজকে তো দুটা কাজ পাইয়েছে, এগুলো ক্লিয়ার না গেলে হয়তো কাস্টমার গুলো আর পরবর্তী টাইমে তার দোকানে আসবেই না। কিন্তু দুঃখজনক হলো তার বাবা আর এই পৃথিবীতে বেঁচে নেই। তার একমাত্র আপন বলতে এখন শুধু তার মাই আছে। তার মামা বাড়িতে নানা বাড়িতেও সেরকম যায় না, তাদের সঙ্গে সেরকম সম্পর্ক নেই। তো সে যখন মানে কাম ক্লিয়ার করার পরে যখন মানে সে শাটার আরেকটা যে খোলা ছিল সেটা নামিয়ে ঘুরে চলে আসতে যাবে, তখনই হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখে হঠাৎ করে একটা মেয়ে তার পিছনে দাঁড়িয়ে আছে। সে মেয়েটিকে দেখে থতমত খেয়ে গেল, হঠাৎ করে কোথা থেকে মেয়ে এলো। আর ঘ্রাণ যে পাচ্ছিল সেই ঘ্রাণটা মানে তখন আরো একদম তীব্র ভাবে তার নাকে লাগছিল। যখন হঠাৎ করে মেয়েটার সামনে আসলো তখন মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটার শরীর থেকে এরকম একটা ঘ্রাণ আসতেছে, সুন্দর একটি ঘ্রাণ। তখন সে মেয়েটিকে বলতে লাগলো, আপনি কে এবং হঠাৎ করে এখানে কোথা থেকে এলেন? তো সে খানিকটা ভয় পেয়েছে এরকম ভাবে মেয়েটিকে তাকে বলতে লাগলো। তো মেয়েটি তখন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কে সেটি আপনার না জানলেও চলবে, আপনি মেকানিক না, আপনি কি ঘড়ি ঠিক করেন? সে তখন বললো, হ্যাঁ এটাই আমার দোকান, এখানে আমি ঘড়ি ঠিক করি। আর তখন মেয়েটি বলল, হ্যাঁ আমি একটা ঘড়ি নিয়ে আসছি, এটি আমাকে ঠিক করে দিতে হবে, দেখেন তো ঠিক করতে পারবেন কিনা। তো মেয়েটি তখন তাকে ঘড়িটা দিল। দেওয়ার পর যখন রহিম ঘড়িটা হাতে নিল তখন বলতে লাগলো, হ্যাঁ আমি সব ধরনের ঘড়ি ঠিক করতে পারি, ঘড়ি ঠিক করাই আমার কাজ, এটা কোনো ব্যাপার না। তো মেয়েটি যখন ঘড়িটি দিল তাকে, ঘড়িটি দেখে তো সে অবাক হয়ে গেল, কারণ এরকম ঘড়ি বর্তমানে হয়তো নাই, সেরকম রকমের একটা ঘড়ি। তো তখন ঘড়িটি নিয়ে বলল, এটা কোন ধরনের ঘড়ি, এটা এরকম ঘড়ি তো আমি কখনো দেখিনি। তুমি মেয়েটি তখন বলল, হ্যাঁ এটাই আমার ঠিক 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 করাতে হবে, এবং এটা অনেক আমার কাছে এটা অনেক মূল্যবান। তো এটা ঠিক করতে পারবেন কিনা বলেন, যদি পারেন তাহলে এটা ঠিক করে দিন, ঠিক করলে আমি অনেক উপকৃত হব, এটা আমার জন্য অনেক একটা মূল্যবান জিনিস। তো রহিম তখন বলতেছিল, ঠিক আছে ঘড়িটা এক কাজ করুন, আপনি রেখে যান, এখন তো রাত হয়ে গেছে, এখন তো চলে যাব, আপনি ই করুন, কালকে আসুন, কালকে আমি এটা দেখে বলছি কি হয়েছে না হয়েছে, এটা আমার দেখতে হবে, খুলে এটা দেখতে হবে, না হলে তো বলতে পারতেছি না এটা হয়েছে কি হয়েছে এটা। তো সেটি বলে সে ঘড়িটা রেখে দিল, আর মেয়েটাকে বললো, ঠিক আছে তাহলে কালকে আসুন, কালকে আমি চেক করে জানাচ্ছি আপনাকে কি হয়েছে না হয়েছে। তো মেয়েটি তখন বললো, ঠিক আছে তাহলে আমি কালকে আসবো, রাত্রেবেলা আসবো, আপনি দোকান খোলা রাখবেন। তো তখন সেটি বলে মেয়েটি আর কি সেখান থেকে চলে গেল। তো মেয়েটি চলে যাওয়ার পর আমি ভাবতেছিলাম যে আসলে মেয়েটি কে, এরকম হঠাৎ করে এলো, আবার হঠাৎ করে মুহূর্তের মধ্যে দেখলাম চলে গেল। কারণ যদিও মেয়েটির চেহারা মানে হিজাব করা ছিল, সব সম্পূর্ণ ঢাকা ছিল, কিন্তু হাত পা বের হয়েছিল। তো হাত পার নখগুলো দেখলাম অনেক অদ্ভুত রকমের, মানে অনেক বড় বড় ছিল, আমাদের হাত পা থেকে তাদের হাত পা অনেক বড় বড় ছিল। সেগুলো আমি ভাবতেছিলাম। তো যাই হোক, সেগুলো আর ভেবে কি হবে, হয়তো এরকম
হতেই পারে, সেটি বড় কথা না। তো সেইভাবে দোকান বন্ধ করে বাড়িতে চলে আসলো। আর সে খাওয়া দাওয়া করে শুয়ে সে ভাবতেছে, মেয়েটির কথা ভাবতেছিল সে কে অ্যাকচুয়ালি। সে তখন ভাবতেছিল, মেয়েটার মোবাইল নাম্বার তো নেওয়া হয়নি, মোবাইল নাম্বার নিলে তো জানিয়ে দিতে পারতাম কালকে চেক করে, সেটি ভাবছিল। আর মেয়েটিকে তো দেখতে পায়নি, কিন্তু মেয়েটির চোখের দিকে তাকিয়ে সে তো পুরোই অবাক, এত সুন্দর কারো চোখ হতে পারে সেটি ভাবতেছিল। যার চোখ এত সুন্দর হতে পারে তাকে দেখতে হয়তো কতটা সুন্দর হবে সে সেগুলো ভাবতেছিল। প্রেম কোনোদিন প্রেম করেনি, এত বছর হয়ে গেল একটা প্রেম করেনি, কিন্তু আজকে মেয়েটার চোখ দেখার পর তার মনে তো লাড্ডু ফুটতে চলছে। সে চোখ দেখে তাকে ভালো লেগে লাগছে, সে বুঝতে পারলো আর কি। তার শুধু চোখ দেখছে, চেহারা দেখলে তো কি না কি হয়ে যেত। তো সেরকম হাবিজাবি নানান ধরনের কথা ভাবতে ভাবতে সে কখন যে ঘুমিয়ে পড়ছে সে নিজেও জানে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার সে যখন দোকানে চলে গেল, তো দোকান খোলার পর ঝাড়ু দিয়ে প্রথম তার সেই ঘড়িটার কথা মনে হলো, সেটি তো টেবিলের উপর রেখে গেছিল। তো সেই ঘড়িটা নিয়ে প্রথমে বসলো সে, বাকি কাজগুলো ক্লিয়ার করে দিছে না, কালকে ক্লিয়ার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আজকে নিয়ে যাবে। তো সেগুলো আর হাতাহাতি দরকার নেই, তো এটাই সে কি ঘড়িটা ঠিক করবে বলে সে এটা নিল। সেই ঘড়িটা হাতে নিয়ে বুলিয়ে বুলিয়ে এদিক ওদিক করে দেখতেছিল যে এত মোটা ঘড়ি, এত বড় ঘড়ি কে ব্যবহার করে। এখনকার যুগের মানুষ তো এত মোটা না, এত মানে 2 হাত দিয়ে ফের আসতেছে না এরকম বড় একটা ঘড়ি। তো সে ভাবতেছিল এটা কি রকম মানুষের ঘড়িটা পরে, এত বড় ঘড়ি। তো সেটা ভাবতেছিল, যখন ঘড়িটা নিয়ে মানে পিছনের ঢাকনাটা খুলবে ঠিক করার জন্য সেটি খুললো, খোলার পর সেগুলো জিনিসের দেখে তো সে অবাক হয়ে গেল, যেগুলো এটা কোন ধরনের ঘড়ি। আমার 16 বছর অভিজ্ঞতায় তো আমি বাপের জন্মে এরকম ঘড়ি দেখিনি কখনো। তো সে ঘড়ি খুলে সেগুলো ভাবতেছিল, এদিক ওদিক দেখতেছিল, ঘরের ভিতরে কি সব কাটা ছাড়া আছে এগুলো তো কোনো বুঝতে পারতেছে না। এতদিন ধরে ঘড়ি ঠিক করতেছি, এরকম পেঁয়াজ গোছালা ঘড়ি তো কোনোদিন দেখতেই পাইনি। এটা কোন ধরনের ঘড়ি সে সেগুলো ভাবতেছিল যে এটা কি ঠিক করতে পারবো। বড় মুখ করে তো রেখে দিলাম মেয়েটির কাছ থেকে, এখন যদি না ঠিক করতে পারি, না ঠিক করতে পারলে কি হবে এখন। তো সে ঘড়িটা ভালো করে দেখতে লাগলো সেরকম ভাবে। তো সে অনেকক্ষণ ঘাটাঘাটি চেষ্টা করার পরও যখন কোনো কিছু বুঝতে পারতেছিল না, তখন সে ভাবলো আজকে যদি এখন যদি মেয়েটি তো আসার কথা, তো আজকে আসার কথা, তো আসলে কি বলবো আমি, এটা তো আমি ঠিক করতে পারতেছি না, ঠিক কি করে করবো এটা তো ফাংশনই বুঝতে পারতেছি না। এবং কি ঘরের ভিতরে যে একটা ব্যাটারি থাকবে সেই ব্যাটারি খুঁজে পাচ্ছে না, ছোট্ট ছোট্ট সোলার প্যানেল লাগানো। সে তখন ভাবলো এটা হয়তো ব্যাটারিতে না, রোদ্রে চার্জ হয় তারপর চলে। তো সে সেরকম ভাবে মানে ঘড়িটা রেখে দিল, সারাদিন সেটা নিয়ে ঘাটাঘাটি করছিল, কিন্তু কোনো কিছু হদিশ পাচ্ছিল না যে এটা কিভাবে কি করে না করে। তো রাত্রিবেলা যখন সে বসেছিল, ঘড়িটার তো কোনো কিছু হদিশ পাচ্ছে না, কি করে কি করবে না করবে, সারাদিন সেটা নিয়ে ঘাটাঘাটি করলো, কিন্তু কোনোভাবেই কি করবে বুঝতে পারতেছিল না। এরকম ঘড়ি বাপের জন্য কোনোদিন দেখেনি। তো অভিজ্ঞতা যতই থাক, তো ঘড়ির বিষয় না জানলে তো ঠিক করা যাবে না, তাই না? তো পুরো চেষ্টা করছে আর দম দিয়ে, কিন্তু সে কোনো কিছু বুঝতে পারতেছে না। তো রাত্রেবেলা যখন সে বসে আছে, শাটারের বাইরে হয়তো কেউ এসেছে সেরকম মনে হলো। তো তো সে সেখানে গিয়ে দেখতে পেল যে না, সেই মেয়েটি আসছে। তখন সে মেয়েটিকে দেখতে পেয়ে তার দোকানে ডেকে নিয়ে আসলো, বললো যে ও আপনি আসছেন, ঠিক আছে আসুন আসুন ভিতরে আসুন বসুন। সে এরকম ভাবে বলে তাকে বসতে দিল। মেয়েটি তখন বলল আপনি ভালো আছেন? তো বললো হ্যাঁ আমি ভালো আছি। তো তখন মেয়েটি বললো কি আপনি কি ঘড়িটা ঠিক করতে পারছেন কিনা, না সেগুলো আর কি জিজ্ঞাসা করতে লাগলো। তখন রিম তো মোটামুটি কি বলবে এখন, কি বলে মেয়েটিকে সান্ত্বনা দিবে, কারণ মেয়েটিকে তো সে নিজে আসতে বলেছিল যে পরের দিন আসেন। তো মেয়েটি সেই মোতাবেক পরের দিনই আসছে, কিন্তু সে তো ঘড়িটা ঠিক করতে পারেনি, কারণ
ঘড়ির তো আগামাথা সে কিছুই বুঝতে পারছে না। তো মেয়েটিকে তো সে তখন বললো, কিভাবে যে বলি আপনাকে, মানে ঘড়িটি এমন ভাবে বানানো হয়েছে যে আমি এটা ফাংশন কিছু বুঝতে পারতেছি না, ঠিক কিভাবে করবো আমি কিছু বুঝতে পারতেছি না। সেজন্য আমি খুবই দুঃখিত, ঘড়িটা আজকে ঠিক করতে পারলাম না। তো সেরকম বলতে লাগলো মেয়েটিকে। মেয়েটি তখন বললো, আসলে কি হয়েছে, এই ঘড়িটা আমার মায়ের ঘড়ি, তো আমার মা এখন আর পৃথিবীতে বেঁচে নেই, তো এটা একটা স্মৃতি হিসাবে রাখতে চাইছিলাম। তা ঘড়িটা ঠিক না করলে, ঠিক না হলে এটা কিভাবে কি হবে। মেয়েটি এরকম ভাবে দুঃখ প্রকাশ করতে লাগলো। সে কথা শুনে রহিম তখন বলল, আচ্ছা ঠিক আছে, আপনাকে আপনি তাহলে আর 2-3টা দিন আমাকে সময় দিন, এর ভিতরে আমি একদম আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যাতে বইটা ঠিক করতে পারি। আমি তো সারাদিন এটা নিয়ে বসেছিলাম, কিন্তু এটা কোনো কিছু বুঝতে পারতেছি না, হদিশ খুঁজে পাচ্ছি না কিভাবে কি করব। কিন্তু আর 2-3টা দিন আমাকে সময় দিন, দেখি এর ভিতরে আমি চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে যাতে বইটা ঠিক করতে পারি। তো মেয়েটি বললো, ঠিক আছে, যদি আপনি ঠিক করতে পারেন ঠিক আছে, তাহলে আমি আরো 2-3 দিন পরে লাগলে আসি, আপনি ই করেন। তথাপি আমার এটা ঠিক করে দেন, কারণ এটা আমার কাছে অনেক মূল্যবান একটি বস্তু, তার জন্য এরকম বলতেছি। তো রহিম তখন বললো, আচ্ছা ঠিক আছে, আপনি 2 দিন পর বা 3 দিন পর আসেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো যাতে এটা ঠিক করতে পারি। এবং মেয়েটিকে তখন বললো, আপনি কি কিছু খাবেন, চাটা কোনো কফি সফি খাবেন নাকি? মেয়েটি বললো, না এখন আমি চা কফি কিছু খাবো না, যদি ঘড়িটা ঠিক করতে পারেন তাহলে আমি আপনার এখান থেকে কোনো কিছু খাবো, না হলে খাবো না। মানে রহিম তার চোখ দেখে তো পাগল হয়ে আছে। এখন সে চাচ্ছিল যে চোখ তো অনেক সুন্দর দেখতে, তো ওর চেহারাটা, মুখটা বা কেমন দেখতে হয় সেটা ভেবে সে বলছে আর কি, এটা ওটা খাওয়ার জন্য, খেলেই তো নিকাব সরাবে, সরিয়ে তখন মুখ মুখ তো খুলেই খাবে, তখন দেখতে পারবে। সেটা ভেবে আর কি মেয়েটিকে কোনো কিছু খাওয়াতে চাইছিল, তো মেয়েটি তো না করে দিল। কিন্তু তাও একবার সরাসরি না করেনি, সে তো বলছে ঘড়িটা ঠিক করতে পারলে সে কিছু খাবে। তো সেইভাবেই সে ভাবলো, পুরোপুরি একদম অনেক চেষ্টা করার পরও যদি এটা ঠিক করতে পারে, তথাপি তার মুখটা দেখতে পারবে, সেরকম ভাবে সে ভাবলো, না আমার তো ওস্তাদ আছে, ওস্তাদের কাছে নিয়ে দেখি, সে যদি এটা ঠিক করে দিতে পারে তো ভালো হবে, আমার মানটা হবে, আমি মেয়েটার মুখটাও দেখতে পারবো। সেটি ভেবে মানে সে অল্প খুশি হলো আর কি। তো সেরকম ভাবে হাফিজের কোনো কথাবার্তা অল্প স্বল্প বলে মেয়েটি সেখান থেকে চলে গেল আর কি। তো সে শাটার মাটার বন্ধ করে খেয়ে দিয়ে শুয়ে পড়লো। পরের দিন সকালবেলা যখন ঘুম ভাঙলো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সে চলে গেল কলেজ ভার্সিটিতে। তো সেখানে গিয়ে মানে তাদের বন্ধুরা বলতেছিল, কি ব্যাপার মেকানিক, খবর কি, তুই যেভাবে দোকান নিয়ে পড়ে আছিস মনে তো হচ্ছে না তুই অন্য কোনো কিছু করবি, কারণ ইঞ্জিনিয়ারিং যে পড়তেছিস কি জন্য, ওই ঘড়ির দোকান করার জন্য? সে তখন বলতে লাগলো, না দেখ, এটা আমার বাপ দাদাদের একটা স্মৃতি, তার জন্য আমি এটাতে অল্প অল্প সময় দিতেছি, কিন্তু আমার তো উদ্দেশ্য সেটা না, আমি অল্প কিছুদিন করে তারপরে মাস্টারটা ক্লিয়ার হলে যে কোনো জায়গায় শিফট হবো আর কি, কাজ করার জন্য, চাকরি বাকরি করবো, তার ততদিন পর্যন্ত এটা টুকটাক চালিয়ে যাইতেছি। তো সেভাবে সে কলেজ টলেজ সব শেষ করে বাড়িতে আসলো। আসার পর সে তার উস্তাদের বলে, মানে উস্তাদের কাছে গেল ঘড়িটা নিয়ে, যে তাকে গিয়ে দেখা যদি সে ঠিক করতে পারে, কোনো ফাংশন বুঝতে পারে। তো সেই মতো সে আর উস্তাদের বগলে যখন গেল, যাওয়ার পর দেখে উস্তাদ পুরো বিজি আছে, তো কাজ করতেছে। তো সেগুলো দেখে সে, তাকে তো চেনে, তার উস্তাদ বাবার বন্ধু ছিল। তো তাকে গিয়ে বললো, একটা ঘড়ি আছে, এটা মানে কি হয়েছে আমি বুঝতে পারতেছি না, দেখেন তো এটা ঠিক করতে পারেন কিনা। তো সে তার উস্তাদ তখন বললো যে, এখন তো আমার হাতে অনেক কাজ, তুই এটা রেখে যা, আমি এটা দেখে তোরে কালকে বলবো নি, তুই এটা রেখে যা আমার এখানে। তো রহিম তখন বললো, না এটা পুরা ইমার্জেন্সি কাজ, এটা রেখে যেতে হবে না, আপনি অল্প দেখেন তো, বাকি কাজগুলো রেখে এটা অল্প দেখেন তো ঠিক করতে পারেন কিনা, আমি তো কিছু বুঝতে পারতেছি না। তো তার উস্তাদ তখন বলতে লাগলো, তুই তো বিপদে ফেলাই দিলি দেখা যায়, চেক করি দেখি।
ওই ঘড়িটা যখন সে হাতে নিল তখনই বললো, এই আবার কিরকম ঘড়ি, এত বড় এত মোটা ঘড়ি, এটা কোত্থেকে নিয়ে আসছিস তুই? তো সেগুলো বলে সে ঘড়িটা খুলতে লাগলো। খুলে যখন ভিতরের ফাংশন গুলো দেখলো, ওগুলো দেখে তো সে কোনো কিছুই বুঝতে পারতেছে না। যে বললো যে আমি 40 বছরে তো আমি এরকম ঘড়ি কখনো দেখিনি, এটা কোথায় থেকে নিয়ে আসিস তুই? এটা এরকম কেন? এটা তো কোনো কিছু বুঝতে পারতেছি না, এটা আমার দ্বারা হবে না রে বেটা, এটা তো নিয়ে যেতে লাগবে, এটা আমি কোনো কিছু বুঝতেই পারতেছি না, এটা কেমনে কি করবো? সে তখন রহিম তখন বললো, উস্তাদ দেখেন অল্প ভালো করে, যদি পারেন, এটা আমার এক কাস্টমার দিয়েছে তার মায়ের স্মৃতি রাখার জন্য, কারণ এটা তার অনেক মূল্যবান, সেরকম বলছে আমাকে, তার জন্য আমি আপনার কাছে নিয়ে আসছি, কারণ আমি কোনো কিছু বুঝতে পারতেছি না এটা কিভাবে কি করে। তখন উস্তাদ বললো, এটা আমার দ্বারা হবে না, তুই নিয়ে যা, এটা নিয়ে তাকে ঘুরিয়ে দে, কারণ এটা আমি আমার এই 40 বছর অভিজ্ঞতায় আমি কোনোদিনও এরকম ঘড়ি জীবনে একটা দেখিনি, এবং ঠিক তো করা দূরের কথা, তো এটা আমার দ্বারা হবে না। তো সে ঠিক করে তো রহিমকে দিয়ে দিল যে এটা নিয়ে যায়, এটা আমার দ্বারা হবে না। তো কি আর করার, উস্তাদ যদি পারলো না, তো সে সেখান থেকে গরুটা নিয়ে আবার চলে আসলো তার দোকানে। দোকানে এসে সে ভাবতেছিল, গরুটা তো উস্তাদ পারলো না, কেউ পারলো না, যদি আজকে তো মেয়েটা আসার কথা, তো মেয়েটা আসলে তাকে কি বলবে না বলবে সেটা সে ভাবতেছিল। তো সেই সময় মানে সে ভাবলেন, আমি নিজে আরো চেষ্টা করে দেখি, পারবো না কেন, অসম্ভব বলে কিছু আছে নাকি? তো সেরকম ভাবে সে আবার গরুটা নিয়ে খোটাতে লাগলো, হাতাতে লাগলো, খোঁচাতে খোঁচাতে সে ভাবলো যে ঘড়ি তো 4টা কাটা না, 3টা কাটা হলে তো সম্ভব ছিল, 4টা কাটা, 4টা কাটা করে কিভাবে কি জন্য যে এই চতুর্থ নাম্বার কাটাটা দিয়েছে সেটা সে বুঝতে পারতেছিল না। যে কোনো সে কি করলো, ওগুলো কাটা খুললে সব নতুন করে আবার অল্প অল্প করে ফিট সেট করে একটা ডায়াল লাগাইলো। তো সে ভাবতেছিল এই ডায়াল লাগাইলে হয়তো ঘড়িটা চলতে পারে, সেগুলো সে খুলে ডায়ালটা লাগালো, লাগানোর পরে দেখে যে সত্যি 3টা ঠিকই ঘুরতেছে, কিন্তু চতুর্থ নম্বর কাঁটাটা ঘুরতেছে না। এটা যে ঘুরতেছে না, সে ভাবতেছে এটা ঠিক হয়নি, বা এটা কি কাজ সে কোনো কিছু বুঝতে পারতেছে না। সেরকম একটা সিচুয়েশন হয়ে গেল, কিন্তু তার মনটা খারাপ হয়ে আছে, কারণ মেয়েটা আসলে আজকে তো আসবে, তো কি জবাব দেবে তাকে মেয়েটাকে? সেদিন তো এটা ওটা বললে, তো সেদিন তো ঘুরিয়ে দিছে, আজকে ঘুরিয়ে দিলে কি একটা খারাপ দেখা যায় না? আর তার মধ্যে সে তো মেয়েটার প্রেমে হাবুডুবু খাচ্ছে শুধুমাত্র চোখ দেখেই। তো মেয়েটাকে কিছু বলবে, সে তার একটা লজ্জা করবে, সেরকম একটা হবে, সে সেগুলো ভাবতেছে। তো সে সেগুলো ঘাটাঘাটি করলো, কোনো কিছু তো খুঁজে পাচ্ছে না এখন। তো সে নিজে ঘড়িটাতে ডায়াল ফিট করে দিয়েছে, তার জন্য ঘড়িটা 3টা কাটা ঘুরতেছে, একটা কাটা চলতেছে না। তার জন্য সে ভাবতেছে ঘড়িটা নষ্টই হলো নাকি, এটা তো অল্প ঠিক হয়ে গেছে তার জানা মতে, কিন্তু নষ্ট হলো নাকি সে সেটি বুঝতে পারতেছে না। কিন্তু সে সেগুলো ভাবতে ভাবতে মানে তা সেখানে রেস্ট করতেছিল, তো হঠাৎ মানে সে ঘুমিয়ে পড়ছে সেখানে। তো সে কতক্ষণ পর্যন্ত ঘুমাইছে সে জানেনি, যখন ঘুম ভাঙলো সে তখন দেখতে পেল আর একটা সুঘ্রাণ আসতেছে নাকে, সেরকম যে সেদিন মেয়েটি আসার পর সুঘ্রাণ আসছিল, সেরকমই একটা সুঘ্রাণ, কিন্তু এটা অল্প অন্য টাইপের, আতর টাইপের কোন একটা কি ঘ্রাণ আসতেছিল। তো সেই ঘ্রাণের পেয়ে মানে ঘুম থেকে উঠে পড়ছে লাফ দিয়ে, যে এরকম সুঘ্রাণ কোথা থেকে আসছে হঠাৎ করে। তো সে যখন শাটারের দোকানে মানে গেটের দিকে যাইতেছে, তখন দেখতে পেলো হঠাৎ করে 4-5 জন লোক, একদম পুরা মস্তান টাইপের 4-5 জন লোক, উঁচা লম্বা মোটা কাটা করে 4 জন লোক আসছে তার দোকানের ভিতরে। তো সেগুলোকে দেখে সে তো ভাবতেছে এগুলো ডাকাত বোধহয়, আমাকে মানে করতে আসে, লুট করতে আসে দোকান। সে তখন ঘুমাইছিল, একটা শাটার নামিয়ে দিয়ে আর একটা শাটার খুলে মেয়েটা আসবে বলে, তো মেয়েটা তো আসেনি, কয়েকটা ডাকাত আছে, তো ডাকাত গুলো এসে বলতেছে, তখন দেখে বলতেছে রহিম যে আপনারা কারা, কোথা থেকে আসছেন, এবং আমি কি করছি, আপনি কি কোন ভুল করেছি, এরকম ভাবে বলতেছিল ভয় পেয়ে। তো লোকগুলো তখন বলতেছিল, আরে ভাই আপনি ভয় পাচ্ছেন কেন, আমি আপনার আমরা আপনার কোনো কিছু করতে আসিনি তো, কোনো ক্ষতি করতে আসিনি তো, সেগুলো বলতেছিল। তো সে লোকগুলো তখন তার ভিতরে একটা লোক তখন বললো যে, আরে ভাই ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা একটা কাজে আসছি আপনার কাছে। তো
আমাদের একটা ঘড়ি আপনার কাছে কি সারাতে দিয়েছিল? সে বলল, না তো, আপনাদের কোনো ঘড়ি তো আমার কাছে সারাতে দেয়নি। কে দিবে? দেয়নি তো কেউ। সেই লোকগুলো ভিতরের দিকে একটা লোক তখন বলতেছিল, আরে দিছে, আপনি মনে করে দেখেন 4টা কাঁটাওয়ালা একটা মেয়ে ঘড়ি ঠিক করতে দিয়েছিল কিনা আপনাকে? তখন রহিম বলল, হ্যাঁ দিয়েছে তো, একটা ঘড়ি তো আছে, সে কিন্তু সেটি তো আমি পুরোপুরি ঠিক করতে পারিনি, কারণ সেটার ফাংশন আমি বুঝতে পারিনি, তার জন্য সেটা ক্লিয়ার করে ঠিক করতে পারিনি, এটা এখনো ঠিক হয়নি। তখন লোকগুলো বলতেছিল, আরে এটাই তো সেই ঘড়ি, এই যে দেখতে পাচ্ছি, এটা তো ঠিক হয়ে গেছে, এই যে ঘুরতেছে কাঁটা। তো সেটা দেখে রহিম ঘড়ির দিকে তাকালো, তাকিয়ে দেখে যে হ্যাঁ সত্যি তো এটা ঘুরতেছে, চতুর্থ কাঁটাও তো কিছুটা এগিয়েছে, মানে ঘুরছে। তো সেটি দেখে সে তো অবাক হয়ে গেছে। তখন লোকগুলো কি করলো, সেই ঘড়িটা চাইলো তার থেকে। তো রহিম তখন বললো, যে ঘড়িটা দিয়েছে আমাকে একটা মেয়ে, আপনারা তো দেননি, যে আপনাকে দিব ঘড়িটা। তখন যদি সেই মেয়েটাই দাবি করে, তো আমি ঘড়িটা কোথায় থেকে দিব? আপনাকে দিতে পারতেছি না তো এখন। সেই লোকগুলো থেকে একটা লোক বললো যে এরকম এরকম একটা মেয়ে আসছিল, তার নাম অমক। তো সবকিছু এরকম ভাবে বললো, বলার পর বললো, এখন তো প্রমাণ হয়ে গেছে যে আমরা এই ঘড়ির নিতে আসছি। তো সে সেরকম এরকম বলার পর ঘড়িটা আর কি পরে কি করবে, এখন দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর সে ঘড়িটা নিয়ে চলে গেল আর কি। তখন রহিম ভাবতেছিল, কি ব্যাপার, মেয়েটি আশাবাদ দিয়ে এদেরকে পাঠিয়ে দিল, সে সেগুলো ভাবতেছিল, এবং তার মন অনেকটা খারাপ হয়ে গেল, যে এত কষ্ট করে এই 5-6 দিন ভরা খাটাখাটনি করে ঘড়িটা নিয়ে চলে গেল, একটা টাকাও দিল না, মূল্যও দিল না, আর মেয়েটাও আসলো না, মেয়েটার মুখটাও দেখতে পেল না। এরকম আবেজার ভেবে তো তার মনটা খারাপ হয়ে গেল। এবং টাকার কথা তার পরে মনে হলো, তো টাকার কথা যখন মনে হলো, তো সে হয়তো 5 থেকে 10 সেকেন্ড হয়েছে লোকগুলো দোকান থেকে বের হয়ে গেছে। তো দোকানের বাইরে এসে এদিকে এদিকে তাকাইলে লোকগুলো একটা অনেক সব ভ্যানিশ হয়ে গেছে। এত শীঘ্রই যে তারা কোথায় গেল সে সেটি বুঝতেছে না, যে এত তাড়াতাড়ি এদিকে যাওয়া কিভাবে সম্ভব। তো তখন আর কি করার, এত কষ্ট করে ঘড়িটা নিয়ে ঘোরাঘুরি করলো, তাও মানে ঠিক কত কষ্ট করে 5-7 দিন টাইম লাগালো। তো মেয়েটাকে দেখতে পেলো না, এবং কি কোনো টাকাও পেলো না। লোকগুলো এসে ডাইরেক্ট নিয়ে চলে গেল। তো সেই কথা ভেবে মানে রহিমের পুরো মনটা খারাপ ছিল। সেভাবে রাতটা চলে গেল, এবং পরের দিন কলেজে গেল, এবং যাওয়ার পর ক্লাস করে যখন আড্ডা দিতে যায়, তখন বন্ধুরাও জিজ্ঞাসা, কি হয়েছে তোর, মনটা আজকে এত খারাপ কেন, কি কি জন্য? তো তাদেরকে এসব তো তেমন কিছু বললো না, এমনিতেই ভালো লাগতেছে না, আজকে বাড়ি চলে যাবো, চল, যাবি নাকি তোরা? সেটা বললে দুটো ক্লাস করে বাড়ি চলে আসলো। তো সে ভাবতেছিল, তো ব্যবসা এমনিতে ভালো না, ব্যবসা করবোই না, এমনিতে করার বেশি দিন নেই, তারপর হয়ে যাবে, যে চাকরি পাবে, কারণ মাস্টার ক্লিয়ার হবে আর কিছুদিনের মধ্যে। তো ক্লিয়ার হলে সে ছেড়ে চাকরি করবে। তো ব্যবসাটা ভালো চলেও না, তো সেটাই আর কিছুদিন করে ও একদম এটা বাদ দিয়ে চাকরি করবে। তো এগুলো আর করবে না, সেটাই বলতেছিল, মানে ভাবতেছিল। তো সে সেগুলো ভাবতেছিল, এবং যখন রাত হয় তো সে খাওয়া দাওয়া করে রাত্রে যখন শোয়ার পর মানে সে তখন সে মানে সেগুলো ভাবতেছিল, মেয়েটির কথা ভাবতেছিল, মানে মেয়েটিকে তার মনে ধরেছে, না দেখেই চোখে দেখে তার মনে ধরেছে, সেগুলো সে মানে ভাবতেছিল। তো ঠিক সেই সময় হঠাৎ করে মানে তার দিকে যেন একটা আলো একদম যেরকম আলোর গতিতে ছুটে আসে না, যেরকম একটা আলো আসতেছে তার ঘরের ভিতরে। তো আস্তে আস্তে দরজা বন্ধ ছিল, কিন্তু জানালা খোলা ছিল, সেই জানালা দিয়ে আলোটা যখন ঘরের ভিতরে প্রবেশ করে, তো সে তখন পুরো ভয় পেয়ে যায়, এটা কি রকম, কি কোনো কিছু বুঝতে পারতেছে না। তো আলোটা হঠাৎ করে মানুষে রূপান্তরিত হয়ে যায় গোটা। তো দুটা লোক যখন তার সামনে এসে দাঁড়ালো আলোর থেকে, তো সে তো পুরো ভয় পেয়ে গেছে।
ভয় পেয়ে কি বলবে, সে পুরা ভয় পেয়ে বলতেছে, কে আপনারা, কারা ওখানে আসলেন কেন, আমি কি করছি, আমি তো কোনো অপরাধ করিনি, আমাকে মেরেন না, আমাকে কোনো কিছু করেন না, এরকম বলতেছিল রোজিন তখন। তো তখন লোকগুলো বলতেছে, আমরা আপনার কোনো ক্ষতি করবো না, আপনি ভয় পাচ্ছেন কেন, কোনো ভয় পাবেন না, আপনাকে আমাদের ওখানে নিয়ে যেতে বলছে, আর আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি, আপনি কোনো ভয় পাবেন না, আপনার কোনো কিছু করবো না আমরা, সেরকম বলতেছিল। তো যে বলে সেই কাজ, তাকে একদম ধরে শূন্যে ভাসিয়ে আহ, নিয়ে যেতে লাগলো, একদম দরজা বন্ধ জানালা দিয়ে। তো তাকে যখন নিয়ে যেতে লাগলো তখন সে তো চিৎকার করতেছে এরকম ভাবে, কিন্তু তার চিৎকার কেউ শুনতেছে না, তাকে নিয়ে জানলা দিয়ে ওইভাবে বের হয়ে গেল, কারণ তার তো কোনো কিছু করার নেই, তাকে একদম শূন্যে ভাসিয়ে একদম মেঘের উপর দিয়ে উড়িয়ে উড়ে নিয়ে যাচ্ছে। তো সে পুরো ভয় পাচ্ছে, দেখতে পাচ্ছে যে আসমান দিয়ে উড়ে উড়ে যাচ্ছে এরকম। দেখে তো সে পুরো ভয় পেতেছে, আর বলতেছে, আমাকে ছেড়ে দিন, আমি কোনো কিছু করিনি, আমাকে নামিয়ে দিন, এরকম এরকম আকুতি মিনতি যেন করতে লাগলো। তো জিন গুলো মানে তখন কোনো কিছু শুনতেছিল না, তাকে নিয়ে বলতেছিল, আপনি চুপ করে থাকেন, আপনার কিছু হবে না। তো কি বা একটা করলো, সে মানে একদম অচেতন হয়ে পড়লো, মানে তখন আর তার জ্ঞান ছিল না, তাকে নিয়ে চলে গেল তারা। তো সেইভাবে কিছুক্ষণ মানে অজ্ঞান হয়ে আসছিলাম। তো হঠাৎ যখন আমাকে সেখানে নামালো, তার কিছুক্ষণ আগে আমি মানে জ্ঞান ফিরে পাই। তারপর যখন আমার জ্ঞান আসে তখন আমি মানে এদিক ওদিক দেখতেছিলাম। তো আমার ওখানে ছিল রাত, তো এখানে এসে দেখি সূর্য মাথার উপরে, তো এখানে দিন দেখলাম। তো সেটি দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম। আর চারিদিকে ঘর বাড়ি রাস্তাঘাট সব আলাদা, এরকম ঘর বাড়ি আমাদের ওখানে নেই। তো সেগুলো দেখে মানে আমি পুরো একটা আশ্চর্য হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব হতে পারে। তো আমি এই চারিদিকে দেখতেছিলাম, তখনই আমি দৌড় দিয়ে তাদের কাছ থেকে সরে যাই এবং কিছু একটার সাথে মানে উষ্টা খেয়ে ধপাস করে পড়ে যাই। তো তখন কিছু লোক এসে আমাকে টেনে তুললো এবং আমাকে টেনে ওখানে নিয়ে যাচ্ছিল। তো সেটি দেখে আমার তো পুরো ভয় লাগতেছিল যে কে এরা, এরা তো চিনি না আমি, আর সেরকম কোনো কিছু বুঝতে পারতেছি না কি করব না করব। তো আমি খালি বলতেছিলাম, আপনারা কেরা এবং আমাকে কোথায় নিয়ে আসছেন, তো আমি কি অপরাধ করছি, আমি এগুলো তাদেরকে বলতেছিলাম, তারা কোনো কিছু বলতেছিল না। তো এরকম তাদের সাথে ধস্তাধস্তি করার পর দেখি আরেকটা লোক আসতেছে হঠাৎ করে, মানে সেখানে আসলো, এসে বলতেছে, ছাড়ো ছাড়ো ওকে, ছাড়ো ওকে, এরকম ভাবে ধস্তাধস্তি করতেছো কেন, সরে যাও তোমরা এখান থেকে। তো তাদেরকে একরকম ধমক দিয়ে ঝাড়ি দিয়ে মানে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিল, এবং আমাকে লোকটা নিয়ে এক জায়গায় বসালো, বসিয়ে বলতেছে, তুমি ভয় পেও না, আমি আসলে বুঝতে পারিনি তারা তোমাকে এভাবে নিয়ে আসবে আর তোমার সঙ্গে এরকম ব্যবহার করবে, তার জন্য আমি খুবই দুঃখিত, তুমি এখানে বসো এবং ফ্রেশ হও এবং খাওয়া দাওয়া করো, তোমার নিশ্চয়ই খিদা পেয়েছে, যেরকম বলতেছিল। আমি তখন লোকটার দিকে ভালো করে তাকিয়ে দেখি সে একজন বয়স্ক লোক, আর চুল অনেক লম্বা লম্বা চুল, চুলগুলো একদম সাদা কালার মানে পেকে গেছে, এবং দাড়ি আছে অনেক বড় বড় দাড়ি, একদম নাভি পর্যন্ত দাড়ি, এবং 6 ফিট 6.5 ফিট লম্বা হবে, দৈত্যের মতো দেখতে এরকম লোকটি। কিন্তু লোকটির চোখ দুটো আমার চিনা চিনা লাগতেছিল, মানে এরকম চোখ মনে হয় আমি কোথাও দেখেছি, সেরকম একটা লাগতেছিল আমার। তো লোকটাকে আমি জিজ্ঞাসা করতেছিলাম, আমাকে কেন নিয়ে আসা হয়েছে, কি জন্য, আমার অপরাধ কি, আর এটা কোথায়, আমি কোথায় আছি, আর আপনারাই বা কেরা। তো লোকটি তখন কোনো কিছু বলতেছিল না, শুধু বলতেছিল, সবই জানতে পারবে, তুমি কি করো, অপেক্ষা করো, সবই জানতে পারবে, ধীরে সুস্থে তুমি এবার খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করার পর আমি তোমাকে সব বলবো, সবই জানতে পারবে লাহে লাহে। তো এটি বলে তখন বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে যায়, এবং আর দুজন লোক আসে, এসে আমাকে
নিয়ে যায় একটা রুমে। তো সেই রুমে মানে ছিল খাওয়ার রুম। তো সেখানে গিয়ে আমি পৌঁছালাম, তারপরে হাত ধুলাম। ধোয়ার পর মানে হাত আমি ধুলাম না, আহ, আমি ওখানে ওখানে যাওয়ার লগে লগে আমাকে নিয়ে ওরা এই মানে মানুষ লোক ছিল, তো তারা আমার হাত ধুয়ে দিল। এবং বিশাল বড় একটা রুমের সামনে অনেক বড় একটা ডাইনিং টেবিল ছিল, মানে মোটামুটি 40-50 হাত হবে, এত বড় একটা ডাইনিং টেবিল। সেখানে নিয়ে আমাকে এক চেয়ারে বসালো। তো চেয়ারটাও মানে এরকম শক্ত, মানে মনে হয় পাথর বা লোহা দিয়ে বানিয়েছে, এরকম শক্ত মতো একটা চেয়ার। আর এত বড় টেবিল ছিল, সেখানে আমি মাত্র একজন মানুষ, আমাকে একদম মাসির মতো দেখা যাচ্ছিল, এরকম একটা ছিল। তো সেখানে নিয়ে আমাকে বসালো, বসানোর পরে খাওয়ান যখন নিয়ে আসলো, আনার পর মানে এত সুন্দর বাসনা বেরিয়েছিল খাওয়ার থেকে, মনে হয় যে বাসনাই আমার একদম পেট লোড হয়ে যাবে, পেট ভরে যাবে, এত সুন্দর একটা বাসনা সেন বেরিয়েছিল। গ্রানটা শুধু আমার পেট যেন খিদায় একদম খাও খাও করছে, এরকম একটা ভাব ছিল। তো যখন খাবারটা গেড়ে দিল আমাকে, তো আমি দেখতে পেলাম এটা কোনো একটা খাসি ছাগলের মতো আর কি, ওই জাতীয় আর কি খাবার, আস্ত খাবার একটা রান্না করা হয়েছে। এবং আমি বলছিলাম এটা কি 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 পশু এটা। তো তারা বলছিল এটা হরিণের মাংস, এটা হরিণ, এটা শুধু আপনার জন্য রান্না করা হয়েছে। তো এত বড় মাংস তো আমি বাপের জন্য কোনোদিন খাইনি। আর আমার এটা খেতে হয়তো 1 সপ্তাহ লাগবে আমি ভাবতেছিলাম। তো যখন আমি খেতে বসলাম, খাইতে নিলাম, তখন আমি এত সুস্বাদু হয়েছিল খাবারটা। তো পুরো মোটামুটি অর্ধেকের বেশি আমি একদম খেয়ে ফেলছি। আমি তো সেটা দেখে একদম অবাক হয়ে গেলাম যে আমি ভাবছিলাম যে এটা হয়তো 1 সপ্তাহ লাগবে আমার খাইতে, এটা তো দেখি যে একবারে আমি অর্ধেকের বেশি খাইয়ে ফেলছি, কিন্তু আমার পেট একদম পুরা ভরে গেছিল আর খাইতে পাইতেছিলাম না। তখন হাত ধোয়ার জন্য কোথায় যাবো সেটা বলতে 2জন লোক আসলো, এসে আমার হাতটা ধুয়ে নিয়ে তো আমাকে বলছে যে সম্রাট আপনাকে আর আপনার থাকার রুম দেখিয়ে দিতে বলছে, এবং সেখানে গিয়ে আপনার থাকতে হবে। তো সেই মোতাবেক আমাকে আমার রুমে নিয়ে গেল। রুমে নিয়ে যাওয়ার পর রুমটা ছিল অনেক বড়, এবং রুমটার থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, সেই ঘ্রাণে আমার অদ্ভুত একটা ভালো লাগতেছিল। তো অনেক খাওয়া দাওয়া করছি, তো আমার শরীরটা তখন হয়েছিল, টায়ার্ড লাগতেছিল। তো আমি শুয়ে পড়বো সেটাই ভাবলাম। লোক বন্ধু বললো ঠিক আছে আপনি এখানে বিশ্রাম করেন, ঘুমান, আর যদি কোনো কিছু প্রয়োজন হয় দরকার হয় তো আমাকে ডাক দিবেন, আমরা আপনার সেবায় নিয়োজিত। আমরা 2জন আপনার কোনো কিছু সমস্যা হলে সমাধান করে দেবো, আমাদের ডাক দিবেন, আমরা এখানেই আছি। সেটি বলে লোক দুটো সেখান থেকে চলে গেল আর কি। তো তো তখন লোক দুটো এগুলো বলে যখন চলে গেল, তো আমি তখন ভাবতেছিলাম এত বড় একটা রুমে একা একা কি করব। তো আমি তখন রুমটাতে ঘুরে ঘুরে মানে এটা ওটা দেখতেছিলাম, এই সুন্দর বিছানা, এত নরম, মনে হয় এখানে কোনো কাঠ কোনো কিছু দিয়ে কোনো কিছু করেনি, শুধু পঞ্চ আর পঞ্চ দিয়ে বানিয়েছে। মানে তাতে সেখানে বসার পরে একদম আমি মনে হয় পুরো অদৃশ্য হয়ে যাবে, এরকম একটা নরম মানে বিছানা। সেখানে সোফা জাতীয়টাই ছিল, এবং আয়না ছিল, ড্রেসিং আয়না যে বলি আমরা, সেরকম আয়না ছিল। আয়নাতে যখন নিজেকে দেখলাম, নিজেকে দেখার আর কি আছে, এদিকে ওদিকে রুমটা ভালো করে দেখতেছিলাম, এবং সমস্ত কিছুই আছে একটা ঘরে, মানে যা লাগে সমস্ত কিছুই আছে, সেগুলো দেখতেছিলাম, ভাবতেছিলাম পুরা প্রাসাদ, মানে রাজবাড়ির মতো একদম সবকিছু। তো সেগুলো দেখে অবাক হয়ে গেছিলাম, ভাবতেছিলাম এগুলো কি আমি স্বপ্নে দেখতেছি না বাস্তব, আমি কিছু যেন বুঝতে পারতেছিলাম না। তো সেগুলো আর অত ভালোভাবে কি করবো, তখন শুয়ে পড়লাম। তো শুয়ে পড়ার কিছুক্ষণ পরে আমি মানে ঘুমিয়ে গেলাম, কারণ পুরো টায়ার্ড লাগতেছিল, খাওয়া দাওয়া হয়েছে অনেক বেশি। তো আর সেরকম ভালো লাগতেছিল না। তো শুয়ে পড়ার কিছুক্ষণ পর হয়তো আমি একদম ঘুমের দেশে তলিয়ে যাই, কারণ অনেক টায়ার্ড লাগতেছিল, তখন আর শরীর চলতেছিল না তার জন্য। তো কিছুক্ষণ পর যখন আমি ঘুম থেকে উঠি, তো তখন
আমি জানালা তো না, জানালার মতোই আর কি, সেদিকে তাকিয়ে দেখি পুরো অন্ধকার হয়ে আছে। ভাবলাম রাত হয়ে গেছে হয়তো, ঘুমিয়েছিলাম হয়তো অনেকক্ষণ। তো ভালো করে তাকিয়ে দেখি না, সেখানে রাত হচ্ছে না, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে। তো আমি কিছুক্ষণ ঘুম থেকে ওঠার পর বসেছিলাম, কিছু মুহূর্ত পরে দেখি সে বুড়ো লোকটা মানে আমার সামনে আসতেছে। তো তাকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম এবং পিছন পিছন দেখি আরে একটা মেয়ে আসতেছে। তো মেয়েটা, বুড়োটা আসলো, আসার পরে কিছুক্ষণ পরে মেয়েটাও পাশে পাশে আসলো। আসার পরে যখন আমার সামনে আসলো তখন আর আমার চেনার বাকি ছিল না, যেটা কোন মেয়ে হতে পারে। মানে তার চোখ দুটো যেহেতু আমি দেখছি, এই চোখ দুটো সেই চোখ দুটো কোনো পার্থক্য নেই। তো আমি তখন বুঝতে পারলাম যে এটা সেই ঘড়ি ঠিক করার মেয়েটা, যার জন্য আমি এত কিছু কষ্ট করে ঘড়িটা ঠিক করছিলাম, সেই মেয়েটাই। তো আমি তখন মেয়েটাকে দেখে মানে অবাক হয়ে যাচ্ছিলাম এবং ভাবলাম এই মেয়ে এখানে কি করছে, এটা এই কোথা থেকে আসলো। আমি তখন কিছু বুঝতে পারতেছিলাম না, কারণ যেহেতু মেয়েটার চোখ দেখি, সেই আমি শুধু চেহারা দেখিনি, এখানেও ঠিক সেইভাবেই ছিল, মানে পর্দা করাই ছিল, কিন্তু ওখান থেকে অল্প আলাদা। এখানে শুধু সিম্পল ভাবে পর্দা করা ছিল, কিন্তু তার মুখটা তখন আমি দেখতে পাচ্ছিলাম না। তখন আমি মেয়েটিকে বললাম, মানে চিনতে আমার একটু অসুবিধা হয়নি। তখন মেয়েটিকে আমি বলতে লাগলাম, আপনি এখানে, আপনি সেই মেয়েটি না যেটি আমার দোকানে গিয়ে ঘড়ি ঠিক করে আনছেন, সেই মেয়েটি না? তখন সে বলল, হ্যাঁ আমি ঠিক। তখন মেয়েটি আমাকে মানে তার হাতে দিকে তাকিয়ে দেখতে বললো, দেখো। তো দেখলাম সেই ঘড়িটি তার হাতেই রয়েছে। তখন বুড়ো লোকটি আমাকে বলল, হ্যাঁ এখন কি বুঝতে পারছো কিছু? আমি বললাম, হ্যাঁ আমি তো বুঝতে পারছি, আমি এনাকে তো চিনি, এনাকে, এনার ঘড়ি তো আমি এতদিন ভরা কষ্ট করে মানে এত করে মেহনত করে আমি ঠিক করছি, এনাকে চিনতে পারবো না আমি? তখন মেয়েটি বলল, হ্যাঁ তুমি ভালোই চিনতে পারছো, এবং কি তুমি একটা অনেক বড় একটা ভালো কাম করছো, এবং তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক। কারণ তুমি যে কাম করছো এই কাম মানে আমি অনেক মেকার দেখিয়েছি, আমাদের এখানে দক্ষ কারিগর মেকার আছে, জিন আছে, যে আমি তাদেরকে দেখাইছি, কিন্তু ওরা কোনোভাবে ঠিক করতে পারেনি। কিন্তু তুমি 5-6 দিন টাইম নিয়েছো, কিন্তু তুমি কাজটা করে দিছো, তুমি অনেক ভালো কাজ করেছো। এবং কি এই ঘড়িটা কোন এক সম্রাট আমার মাকে উপহার দিয়েছিল, সেই মা আবার আমাকে দিয়েছে, কিন্তু মা তো এখন নেই। তো সেই স্মৃতি হিসাবে আমি ঘড়িটা অনেক কষ্ট করছি, কিন্তু ঘড়িটা ঠিক করতে পারিনি, কিন্তু তুমি ঠিক করে দিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সেটি বলতে লাগলো এটি। তখন রহিম বলতে লাগলো, হ্যাঁ সেটা বুঝতে পারলাম, কিন্তু আপনারা কে? আর আমাকে এখানে কেন তুলে নিয়ে আসা হয়েছে, কি জন্য? আর এটা কোন জায়গা? আমি কোনো কিছু বুঝতে পারতেছি না, সেটি তো বলবেন। তখন মেয়েটি বলতে লাগলো, বাবা তুমি ওনাকে সবকিছু খুলে বলো, কারণ ও এখনো কনফিউজ আছে, মানে ভালো করে বুঝেনি তো ব্যাপারটা, মানে সমস্ত কিছু তাকে বুঝিয়ে বলো, এবং তার যত কনফিউজ সব তুমি একদম ভেঙে দাও, কি করে দাও, কনফিউজটা ক্লিয়ার করে দাও। তখন বুড়ো লোকটি বলতে লাগলো, রহিমকে, শোনো তাহলে। তো তখন বুড়ো লোকটি আমাকে, রহিমকে বললো কি যে তুমি, আচ্ছা শোনো, তোমাকে একটু কথা বলি প্রথমে, তুমি মানুষ এবং জিন আল্লাহ যে সৃষ্টি করছে সেটা তুমি জানো? তখন রহিম বললো কি, হ্যাঁ জানি তো, আমি জিনের বিষয়ে খুব ভালো করে জানি, এবং মোটামুটি নামাজ কালাম যদি পড়ি এবং জিনের বিষয়ে জানি, জিনের যেরকম সৃষ্টি ওইরকম আমরাও আল্লাহরই সৃষ্টি, একই আল্লাহ সৃষ্টি। আমাদের শুধু মাটি দিয়ে তৈরি করছে, জিনদের আগুন দিয়ে তৈরি করছে, পার্থক্য শুধু এটাই। কিন্তু জিন এবং মানুষকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করছে, এবং আমাদের আগে, অনেক অনেক আগে জিনদেরকে সৃষ্টি করছে। এবং ইবলিশ শয়তান যে আছে, ইবলিশ শয়তানও একজন জিন। তো সেই বিষয়ে আমি অনেক ভালো জানি আর কি। এখন বলেন তো, জিনদের বিষয়ে তো আমার মোটামুটি ধারণা আছে। তখন মানে বুড়ো লোকটি বলল, তবে শোনো, কিন্তু তুমি ভয় পেও না, কারণ
আমি এখন যেটা বলবো সেটা শুনে তুমি হয়তো চমকে যাবে, কিন্তু তুমি ভয় পেও না, তোমার কোনো কিছু হবে না, কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তখন লোকটি বলল, আমি একজন জিন, এবং এ আমার পাশে যে একে দেখছো, এই আমার মেয়ে, একটা জিনের মেয়ে, তো এটা আমার মেয়ে। তো আমরা সবাই জিন, এবং তুমি জিন রাজ্যে আছো, তুমি তোমার পৃথিবীতে নেই। তো সেটি শুনে রহিম খানিকটা চমকে উঠলো এবং চোখ দুটো বড় বড় করে অল্প পিছিয়ে দাঁড়ালো সে কথাটা শুনে। তো তখন তারা দেখতে পেল যে সে অল্প অল্প ভয় টয় পেয়েছে। তো তাকে বললো, তোমার ভয়ের কোনো কারণ নেই বলছি না প্রথমে, আমরা তো তোমার কোনো ক্ষতি করবো না, ক্ষতি করা হলে তো তোমার তখনই ক্ষতি করতাম, ক্ষতি করা তো আমাদের কোনো দরকার নেই না, তুমি একজন ভালো, তুমি এখানে গেস্ট হয়ে এসেছো, মানে আত্মীয় হয়ে এসেছো, তোমার ই করতে নিয়ে এসেছি তোমাকে, এরকম বলতে লাগলো। তো তখন তার ভয় একটু কাটলো, মানে ভয় লাগতেছিল না, কারণ তারা যদি বারে বলতেছে কোনো ভয়ের কোনো কারণ নেই, এবং তারা নিজে আমার সঙ্গে এরকম আচরণ করতেছে, তখন ভাবলো যে এখানে ভয়ের কোনো কিছু নেই, এবং তারা নিচে তার কোনো ক্ষতি করবে না। আর তখন রহিম বলতেছিল কি যে, তোমার আচ্ছা, জিন এবং মানুষ কি একই দেখতে? আপনারা তো মানুষের মতোই দেখতে, আমি তো এখানে জিনদের মতো কোনো কিছু দেখতে পারছিলাম না। তো তখন লোকগুলো, মানে বুড়ো লোকটা বলতেছিল যে, আমরা চাইলে যে কোনো ধরনের যে কোনো প্রাণী জীবের রূপ ধারণ করতে পারি, তার জন্য আমরা এরকম ভাবে আছি, কিন্তু এটা আমাদের আসল রূপ না। জিনরা জিনের মতো, মানুষরা মানুষের মতো। তো তোমরা তো কারো রূপ ধরে থাকতে পারো না, চলতে পারো না, কিন্তু আমরা চাইলে যে কোনো প্রাণীর রূপ নিতে পারি। অতএব এটা আমাদের জন্য কোনো ব্যাপার না। তখন রহিম বলতেছিল, কিন্তু আমি তো শুনছি জিনরা মানুষের অনেক ক্ষতি করে, এবং তার উপর মানুষের উপর ভর করে, এবং তাদের আসর করে, মেরে ফেলে, অনেক রকম সমস্যা করে, কিন্তু আর আপনারা বলতেছেন কি? আর তখন লোকটি বলতেছিল, দেখো, মানুষ যেরকম সব মানুষ ভালো হয় না, এবং জিনও সব জিন ভালো হয় না, সবাই সমান হয় না, সেটাই হচ্ছে বড় কথা। এবং যারা শয়তান তারা শয়তানি কাজ করবে, যারা ভালো তারা ভালো কাজই করবে। এবং আমরা হইলাম মুসলিম জিন, তুমি একজন মুসলিম মানুষ, তো তোমার আর আমার মধ্যে পার্থক্য শুধু মানুষ আর জিন, এইটুকু। কিন্তু তুমি যার ইবাদত করো, আমরাও তার ইবাদত করি, তার কারণ তুমি মুসলিম, আমিও মুসলিম, আমাদের সৃষ্টি করছে আল্লাহ তারই ইবাদত করার জন্য। তোমরা যার ইবাদত করো, আমরা তার ইবাদত করি। অতএব তোমার এখানে ভয়ের কোনো কারণ নেই, কারণ আমরা একই আল্লাহর সৃষ্টি। তো তখন রহিম বড় লোকটাকে বললো যে, সত্যি তাহলে আপনারা জিন? আমি তাহলে এখন জিন নগরীতে আছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তখন বুড়ো লোকটি কি করলো, লগে লগে একদম ভ্যানিশ হয়ে গেল, মানে এখান থেকে অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে তার সঙ্গে কথা বলতে লাগলো। সে বলতে লাগলো, তুমি কি এখন আমাকে দেখতে পাইতেছো? আমার কথা তো শুনতে পাইতেছো নিশ্চয়ই? তখন রহিম বললো, হ্যাঁ, আমি তো কথা শুনতে পাইতেছি, কিন্তু আপনি কোথায় গেলেন? আপনাকে তো দেখতে পাচ্ছি না। তখন লোকটি বললো, এই তো এখন বুঝতে পারছো? মানে হঠাৎ করে তার সামনে আবার দৃশ্যমান হয়ে বললো, এখন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? বললো, হ্যাঁ, এখন তো আপনি সামনে আমার। সে বললো, তখন আমি সামনেই ছিলাম, কিন্তু তুমি আমাকে দেখতে পাওনি, কারণ আমি তোমাকে দেখা দিইনি, কারণ অদৃশ্য হয়েছিলাম, তোমার সামনেই ছিলাম। এটাই হলো আমাদের জিনদের ক্ষমতা এগুলো। তো এখন নিশ্চয় বিশ্বাস হয়েছে তুমি এখন কোথায় আছো এবং কার সঙ্গে আছো? তখন খানিকটা বিশ্বাস, মানে তার পুরোপুরি তখন বিশ্বাস হইল যে সে জিন নগরীতে আছে, এবং তার সঙ্গে যে হয়েছে এরা দুইজনই জিন। তো তখন বুড়ো লোকটি বললো, ঠিক আছে, তাহলে আমরা এখন যাই, তুমি এই করো, অল্প বিশ্রাম করো, আর পরে কথা হবে তোমার সঙ্গে। সেটি বলে যখন চলে যেতে নেবে, তখন রহিম বললো কি যে, আচ্ছা, সবই তো বুঝতে পারলাম, কিন্তু আমাকে এখানে আনার কারণটা কি? আমি কিন্তু এখনো বুঝতে পারলাম না, কারণ কি জন্য আমাকে এখানে নিয়ে আসছো, নিয়ে নিয়ে এসেছেন। তো সে লোকটি তখন বললো, এটা সম্পূর্ণ তোমাকে এখানে নিয়ে আসার কারণ হচ্ছে আমার এই মেয়ে। কারণ এই মেয়ে মানে জিদ্দ ছিল যে আমার এত বড় একটা উপকার করলো, এতদিন চেষ্টা করার পর যে কোনো মানুষের কোনো জিনে এই বইটা ঠিক করতে পারলো না, এবং তুমি পেরেছো,
তার জন্য সে বলতেছিল তাকে এখানে এনে অল্প কিছু অতিথি আপ্যায়ন করা দরকার ছিল। তো সে সেরকম ভাবে বললো, আমি তার কথা কখনো ফেলি না, কারণ সে আমার একমাত্র মেয়ে, তার জন্য তোমাকে নিয়ে আসতে বলছিলাম, সে আমার লোকজনকে দিয়ে। তো এখানে একটা অল্প ছোট ভুল হয়ে গেছে আমার, কারণ আমার লোকজন মানে বাকি মানুষ টানুষ মানে খারাপ মানুষ যেগুলো আছে তাদেরকে যেরকম ভাবে উঠাই নিয়ে আসে তোমাকে ঠিক সেরকম ভাবে উঠাই নিয়ে আসছে, এরকম ভাবে ওঠানো উচিত ছিল না। আমার নিজে গিয়ে পরিচয় দিয়ে তারপর তোমাকে নিয়ে আসা উচিত ছিল। এর জন্য আমি খুবই দুঃখিত, এটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। কিন্তু তুমি কিছু মনে করো না। তখন রুমি বললো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ক্ষমা চাওয়া কি আছে এখানে, আমি বুঝতে পারছি এখন। তখন সে গুরুজির লোকটি আবার আরেকটা কথা বললো, শোনো তোমার আরেকটা কথা, তোমাকে এখানে নিয়ে আসছি এবং তোমার মন যতদিন চায় তুমি ততদিন এখানে থাকো, ঘুরো ফিরো, সবকিছু দেখো, তোমার যতদিন মনে চায় ততদিন তুমি এখানে থাকতে পারো, ঘোরাঘুরি করতে পারো, পরে দেখো। কিন্তু একটা কথা, তুমি যখন এখান থেকে বাড়ি যাবে তখন তাহলে তুমি কিন্তু এই এলাকার বিষয়, জিনদের বিষয়, আমাদের বিষয় কোনো কিছু কাউকে কোনো কিছু বলতে পারবে না, কিন্তু বললে সমস্যা হবে। অনেক লোক আছে যে এখানে খারাপ কাজ করে, এখনো আমাদের কারাগারে বন্দি আছে সেরকম লোক। তো তাদেরকে একসময় ছেড়ে দেওয়া হয় তাদের শাস্তি দিয়ে, কিন্তু সেরকম ভাবে কেউ কোনো কিছু বলতে পারে না। তুমিও ঠিক সেরকম ভাবে, তুমি তো তাদের মতো অপরাধী না, তুমি এখানে আমাদের আত্মীয় হয়ে আসছো এবং অতিথি আপ্যায়নের জন্য তোমাকে এখানে নিয়ে আসছি। ওকে, তুমিও এখানে কি দেখছো না দেখছো এখানে এই বিষয়ে তুমি বাড়িতে কাউকে এখন কিছু বলতে পারবে না। তখন রহিম বলতেছিল, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এটা কোনো ব্যাপার না, বলবো না আমি কাউকে। তখন সে বলল, আর একটা কথা, তোমার বাড়ির নিয়ে কোনো কিছু টেনশন করা লাগবে না, তুমি বাড়িতে এখন উপস্থিত আছো, কারণ তোমার রূপ ধরে আমার জিন ওখানে একজন আছে, সে মানে তোমার ওখানে নিয়ে যেয়ে সেটা কেউ বুঝতে পারবে না, তোমার জায়গা সেই পূরণ করবে, মানে সেখানে সব কাজ সব যত যা আছে সব সেই করবে, সেটা নিয়ে তোমার টেনশন নেই। তোমার মন যতদিন চাই তুমি ততদিন ঘোরাঘুরি করো, এখানে সবকিছু দেখাশোনা করো, তোমার এগুলো নিয়ে কোনো টেনশন করা লাগবে না। তো সেটি বলে বুড়ো লোকটা আর কি সেখান থেকে চলে যায় এবং মেয়েটি সেখানে থাকে। তখন আমি মেয়েটিকে বললাম, কি ব্যাপার, সেদিনকে ঘুড়ি নিতে আপনার আসার কথা ছিল, তো আপনি গেলেন না, অন্য লোককে দিয়ে পাঠিয়ে দিলেন, এটি কিন্তু একদম ভালো কাজ করেননি। জানেন, আপনার জন্য আমি কত অপেক্ষা করছিলাম সেদিনকার ঘুড়িটা নিয়ে। তো তখন মেয়েটি বলতে লাগলো, হ্যাঁ আমি তো ওখানে গিয়েছিলাম, আমি ওখানে ছিলাম তো। তখন রহিম বললো, না না এটা মিথ্যা কথা, আপনি ওখানে ছিলেন না, এবং আপনি থাকলে তো আমি বুঝতে পারতাম। তখন মেয়েটি বললো, কেন, কিভাবে বুঝতে পারলেন যে আমি ওখানে ছিলাম না? তখন আমি বললাম, আপনার যে গায়ের একটা সুঘ্রাণ আছে, সুঘ্রাণ, ঘ্রাণটা শুকে আমি বলতে পারি যে আপনি ওখানে ছিলেন কি ছিলেন না। এখন যে সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি, তো এই ঘ্রাণটা সেদিন ছিল না, তো ছেলে থাকলে তো আমি বুঝতে পারতাম না আপনি ওখানে আছেন। তো এরকম ভাবে অনেক কথা হলো মেয়েটির সঙ্গে, হাসি মশকরা অল্প কথা হলো। তারপর তো তখন তাকে, তার হাতের এই ঘড়িটা একদম ফিট হয়ে বসে গেছে এবং তার ঘড়িটা আমার দিকে বাড়িয়ে দিল, বললো, দেখেন তো কিরকম লাগছে, কিবা হচ্ছে, এরকম বললো আর কি। তো তারপর ঘড়িটা আমি দেখলাম হ্যাঁ ঠিকভাবে চলতেছে, এবং ঘড়িটার যে একটা কাঁটা বেশি, তো একটা কাঁটার কাজ কি আমি তাকে বললাম। তো সে বলল, এটা সময়ের কি, কারণ আপনাদের ওখানে সময় আলাদা, আমাদের এখানে সময় আলাদা, তো এক এক জায়গাটা এক এক সময়, এটা একটা সময় নির্ধারণ করে, এটা অন্য, এটা আপনাদের ওখানে আমাদের ওখানে আলাদা হবে, তার জন্য এটা। তো সেরকম ভাবে অনেক কথা হলো মেয়েটির সঙ্গে। তারপর মেয়েটি বললো, আচ্ছা বলেন আপনি কি করবেন এখন, কোথায় ঘুরতে যাবেন, চলুন আপনাকে নিয়ে ঘুরে আসি। তো তখন বললো, এখন তো ঘোরানো যাবে না, দুঃখিত, মানে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এক কাজ করি, কালকে সকালবেলা, কালকে যে কোনো এক টাইমে আপনি বলবেন, আপনি এখানে ঘোরাবো এবং আমি আপনি দুজন একসাথে ঘুরবো, কারণ এখন তো বৃষ্টি হচ্ছে, এখন যাওয়া সম্ভব হবে না, তার জন্য কালকে আপনাকে নিয়ে ঘুরবো, হ্যাঁ। এটি বলে আমার আমার দিকে একবারে এক নাগাদ তাকিয়ে তাকিয়ে হঠাৎ করে সেখান থেকে গায়েব হলেন, চলে গেল আর কি। তো
তো সে যাওয়ার পর আমি তার কথাই ভাবতেছিলাম, তার হাত দেখলাম, এত সুন্দর হাত, একদম দুধের গায়ে আলতা, দুধের মতো, এত সুন্দর হাত, এত সুন্দর চোখ, কিন্তু আফসোস আমি তার মুখটা এখন পর্যন্ত দেখতে পেলাম না। সেটা আমার আফসোস দেখতেছে। এবং আমি এখন জিন্নগরীতে আর একটা পরীর সাথে এত কথা বললাম, সেটা আমার বিশ্বাসই হইতেছে না, এরকম একটা অবস্থা। এবং আমি যেটা প্রেমে পড়ে গেছি সেটা আমি ভালো করে বুঝতে পারছি। তো তো পরের দিন যখন আমি ঘুম থেকে উঠলাম, উঠে দেখি, জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি কি সুন্দর একটি দৃশ্য, দেখে যেন একদম প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। এত সুন্দর আবহাওয়া, চারিদিকে গাছ টাছ, এরকম ভাবে এত সুন্দর দেখা যাচ্ছে যে আমরা স্বপ্নে ভাবতে পারি না এত সুন্দর একটা রাজ্য। আকাশে কি প্রজাপতির মতো কি কি উঠতেছে, তখন তো ভাবলাম প্রজাপতির মতো, মানুষের মতো প্রজাপতি, এটা সবই সম্ভব হচ্ছে, কারণ এটা তো আর আমাদের পৃথিবী না, এটা তো জিনদের এলাকা, এখানে তো জাদু টাদু এগুলি সম্ভব। কারণ এদের তো ওই রকম শক্তি আছে, অলৌকিক শক্তি আছে, আমাদের তো নেই, তার জন্য এদের কাছে সবই সম্ভব, আমাদের কাছে নেই। তো আমি সেগুলো দেখতেছিলাম এবং ভাবতেছিলাম। তো তার কিছুক্ষণ পর ভাবলাম যে না, ফ্রেশ হওয়া লাগবে, বাথরুমে যাওয়া লাগবে। তো তখন এত বড় ঘর, কিন্তু বাথরুম খুঁজে পাচ্ছিলাম না আমি। বাথরুম কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না, বাথরুম করবো, বাথরুমটা কোথায়? ভাবলাম যে বাথরুম আছে না নাই, এত বড় এত সুন্দর ঘর, তো অ্যাটাচ বাথরুম থাকবে না, সেটা আমি ভাবতেছিলাম আর খুঁজতেছিলাম। তো ঠিক সেই মুহূর্তে একজন লোক আসলো, মানে এসে বলতেছে, আপনি উঠছেন ঘুম থেকে? আমি বলতেছিলাম হ্যাঁ উঠছি তো, কিন্তু একটা প্রবলেম হয়েছে। তো লোকটি তখন বললো, হ্যাঁ কি প্রবলেম বলুন। আমি বলতেছিলাম, আপনি কি? লোকটি বলতেছিল, আমি এই প্রাসাদের অন্য একটা কামে, এগুলো কামে আমি নিয়োজিত আছি, এবং আপনার কিভাবে সাহায্য করতে পারি সেটা বলেন, আমি আপনাকে বলছি, কারণ আমার কাজই হচ্ছে এগুলো। সেই লোকটিকে বললো যে আচ্ছা, এত বড় রুম, কিন্তু আমি কিন্তু বাথরুম খুঁজে পাচ্ছি না, বাথরুমটা কোথায়, আপনি কি বলতে পারবেন? তখন লোকটি বললো, হ্যাঁ নিশ্চয়ই, বাথরুম ওই আপনার সামন দিকে, ওখানে দেখেন একটা পর্দা আছে, পর্দা হাত দেন, হাত দেওয়ার লগে লগে বাথরুম বেরিয়ে আসবে। তো সে লোকটির কথা মতে আমি ওখানে গেলাম, যাওয়ার পর সত্যি পর্দার ওখানে হাতটা রাখলাম, হাত রাখার সাথে সাথে বাথরুম মনে হয় অদৃশ্য হয়েছিল, এরকম ভাবে ছিল, তো সেটা দৃশ্যমান হলো। সেটি দেখে তো আমি আরো অবাক, কত উন্নত প্রযুক্তি এটা হতে পারে এদের। আমি মানে এগুলো একটা একটা করে, মানে দেখতে দেখতে আমার মানে সেরকম কোনো ছিল না, এরকম একটা অবস্থা যে কত উন্নত প্রযুক্তি এদের, যে জিনিসটাও তোমার একবারে অদৃশ্য করে রাখতে পারে, তাহলে কত ক্ষমতা দিয়েছেন মহান আল্লাহ তাআলা এদেরকে, সেগুলো ভেবে কুল পাই না। তো লোকটিকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি করে আসি, আর আপনি কিছু কি বলবেন, কি 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 জন্য আসছেন এখানে? তো লোকটি তখন বললো, আপনাকে খাওয়ার জন্য ডাকতেছে, কারণ তারা খেতে বসে গেছে অলরেডি, আবার আপনাকে খেতে ডাকতেছে। আহ, তখন লোকটিকে বললাম, ঠিক আছে আপনি যান, আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসতেছি। তো এটা বলে লোকটা চলে গেল। তো আমি যেভাবে ইসে বাথরুম করলাম, পরে ফ্রেশ ট্রেশ হয়ে তো চলে গেলাম তাদের খাওয়ার রুমে। মানে ওই যে এত বড় রুম, খাওয়ার রুম, মানুষ মাত্র 2 জন তারা খেতে বসছে, আর আমাকে দেখে 3 জন হবে, কারণ আমি গিয়ে দেখতে পেলাম যে বড় জিন লোকটি সেখানে বসে আছে। তো আমি গিয়ে তাকে সালাম দিলাম, দেওয়ার পর বললাম, আপনারা ভালো আছেন? তখন বললো, হ্যাঁ আমরা ভালো আছি। তো তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার খাওয়া শেষই হয়ে গেল। তো আমি দেখতে পেলাম বড় লোকটার খাওয়া প্রায় শেষ, অল্প কিছুটা বাকি আছে, কিন্তু
পরি মেয়েটি তখন খায়নি, সেখানে সে বসে আছে এরকম ওইভাবে। তো আমি তাকে বললাম, কেন তুমি খেতে বসোনি এখনো? তো সে তখন বলল, না আমি তোমার সাথে খাওয়ার জন্য বসে আছি। তো সে বুড়ো লোকটি তখন বলল, তোমার বোধহয় ঘুম বেশি হয় নাকি, আমার মেয়ের মতো ঘুম থেকে উঠতে চাও না? তো আমি তখন ভাবতে লাগলাম যে ঘুম তো বড় কথা না, আমি যখন 1-1.5 ঘন্টা বসে আছি, বাথরুম খুঁজলাম, সেটা ওটা দেখলাম, সেটা তার লোকটাকে বলতে পারতেছি না যে আমি বাথরুম খুঁজে পাচ্ছিলাম না। এটা একটা কি বা শরমের বিষয় না, লজ্জার বিষয়, সেজন্য কিছু বললাম। তো তখন আমি বসলাম, টেবিলে বসার পর তাদের সাথে টুকটাকি কথা বলতে লাগলাম এবং খেতে লাগলাম। তখন আমি খাওয়া বসা সাথে সাথে পরে মানে যে লোকটির খাওয়া হয়ে গেছে সে উঠে চলে যেতে লাগলো, বললো, ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করো, তাহলে আমি আসছি। সেটি বলে মানে লোকটা সেখান থেকে চলে গেল এবং আমি দেখলাম যে খাবারের মধ্যে রুটি, শরবত জাতীয় কি আর মাংস, সেগুলো রাখা। তো আমি ভাবলাম এত বড় রুটি তো আমি জিন্দেগি দেখিনি, আর এই রুটি যে লোহার মতো শক্ত হয়নি, কামড় দিলে দাঁত ভেঙে যায় নাকি সেটা ভাবতেছিলাম। তো তখন তো কি একটু খেলাম অল্প, নিলাম, নেওয়ার পর যখন রুটিটা হাতে নিলাম ভাবলাম এটা তো মনে হয় এত শক্ত হবে, কিন্তু সেটা হাতে নেওয়ার পরে দেখলাম একদম মাখন তুলার মতো নরম, একদম মুখে দেওয়ার লগে লগে একদম মিশে যায় এরকম। তো অনেক বড় বড় রুটি ছিল, তো আমি কয়েকটা খেলাম, ভাবলাম যে একটা হয়তো খেতে পারবো না, আমি মোটামুটি 4-5টা খেয়ে ফেললাম। আর এখানে আমার একটা ভুল হয়েছে কি জানেন, তো ভুলটা হচ্ছে যে দিন মেয়েটিকে দেখার জন্য যে আমি এত পাগল ছিলাম, কিন্তু আমি তার সাথে কথা বললাম তখন স্কার্ফ দেওয়া ছিল, যখন সে খেতে বসে তখন নিকাবটা সরিয়ে মানে খেলো। খাওয়ার পর আমার খাওয়া হওয়ার আগে সে মানে তার খাওয়া হয়ে গেছে, খাওয়া শেষ। তো সে কি করলো, আবার নিকাবটা মুখে দিয়ে বললো, ঠিক আছে তুমি খাও তাহলে আমি আসতেছি। তার দিকে যে আমি তাকাবো, আমার এতটুকু খেয়ালও ছিল না, আমি খাওয়াতে এত ডুবে গেছিলাম, মানে খাওয়া এত স্বাদ হয়েছিল, খাওয়াতেই মনোযোগ দিছিলাম একদম সম্পূর্ণ। তার দিকে তাকালে কি তখন আমি তার মুখটা দেখতে পারি, কিন্তু সেই ভুলটাই আমার হয়ে গেছিল। তখন নিজে নিজে আফসোস করতে লাগলাম। যাই হোক, তো আমিও খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ভাবলাম রুমে গিয়ে অল্প রেস্ট নিই, কারণ অনেক খাওয়া হয়েছে, একদম পেট ওইটুক ভরে, একদম পেটে মনে হয় 1 ইঞ্চি জায়গা নেই, খালি এত পেট লোড হয়ে গেছে খেতে খেতে। বললাম না এত খাওয়া খেয়েছি, তো খাওয়ার সুবাদে মেয়েটিকেও দেখতে পেলাম না, এরকম একটা অবস্থা, খাওয়াতে মনোযোগ এত ছিল। তো খেয়ে দিয়ে আমি তখন রুমে চলে গেলাম। তো কিছুক্ষণ পর আবার সে মেয়েটি আসলো, পরীটি আমার রুমে আসার পর বললো, তাহলে কি এখন যাবে আমার সঙ্গে? বললাম, কোথায়? বললো, ঘুরতে, কালকে তো বৃষ্টির জন্য যেতে পারলাম না, তো আজকে ভাবছি ঘুরে আসি, তুমি আর আমি। এখন তো বৃষ্টি নেই। সে বললো, এগুলো বললো, তখন বললাম, আচ্ছা যাওয়া যায়, চলো তাহলে এক কাম করো, তুমি রেডি হয়ে আসো, আমি রেডি হয়ে নিচে যাচ্ছি। তো সে চলে গেল রেডি হতে, তো আমিও ফ্রেশ হয়ে ভালো করলাম আর কি, আমি আর কি রেডি হবো, আমি তো সেরকম জামা কাপড় নিয়ে আসলাম না, কিন্তু তারা আমাকে জামা দিয়েছে, 3 সেট জামা দিয়েছে, সেগুলো আমি পরলাম 1 সেট ভালো করে, পরে পিছন দিয়ে তাকিয়ে দেখি সে এসে দাঁড়িয়ে আছে। আমি বললাম যে মেয়ে মানুষের এত তাড়াতাড়ি সাজগোজ হয়ে গেল, এটা তো ভাবতেই পারা যায় না। ও তখন বললো, কি বললে মেয়ে মানুষ? আমি মানুষ বুঝি। ও তখন আমি বললাম, আপনি তো মানুষ না, আপনি তো পরী, তার জন্যই তো এত জলদি আসছেন, যে এটা মেয়েদেরকে বলতাম 3 ঘন্টা এখানে লাগিয়ে দিত। তো তো তখন রেডি হয়ে তার সঙ্গে আমি আসতেছিলাম। এখন আমি তো আর
চিনি না কোথা দিয়ে একদম বাড়ি থেকে বাসা থেকে বের হওয়া যায় না, কি যায় আমি তো ওগুলো কোনো কিছু চিনি না। আজকে প্রথম বের হচ্ছি বাড়ি থেকে। তো সেইভাবে তার সঙ্গে যেতে লাগলাম, কিছুক্ষণ যাওয়ার পর সিঁড়ি শেষ হয়ে গেল। এখন বলতেছি যে, এখন তো সিঁড়ি শেষ হয়ে গেল, এখন আমি নামবো কিভাবে? আপ- তোমরা যাতায়াত করো কিভাবে? এই অর্ধেক সিঁড়ি আছে আর অর্ধেক সিঁড়ি নাই, এগুলো তো কিভাবে কি করো, কিভাবে তোমরা উপরে ওঠো, কিভাবে নিচে নামো? তো সে তখন বললো, আরে এটা কোনো ব্যাপার, এটা কোনো ব্যাপারই না আমাদের কারণে, কারণ আমরা যে জিন, আমরা তো মানুষ না, আমরা উঠতে পারি, আমাদের পাখা আছে, ডানাগুলো কি জন্য দিয়েছে? তো সে তখন বললো, আসো আসো। বললাম হ, আসো আসো। গিয়ে আমি ওখানে গিয়ে হাত পা ভেঙে তারপরে বসে থাকি নাকি? সে তখন বললো, হ তোমার তো ডানা নেই, তুমি তো উঠতে পারবে না। মেয়েটিকে বললাম, আচ্ছা আপনি কি আমাকে ছোট করছেন নাকি মজা করতেছেন, কিছু বুঝতে পারতেছি না। আমি মানুষ, আমার ডানা থাকে, আপনি কি জন্য ডানা থাকবে? তো মেয়েটি বললো, আরে সরি, তুমি করে বলে ফেলছি। আমি বললাম, আর না ওটা কোনো সমস্যা নেই, তুমি যে বলতে পারো, যেহেতু আমরা একই বয়সী। তো মেয়েটি বললো, তাহলে তুমি আমাকে তুমি করে বলবে, আমি তোমাকে তুমি করে বলবো। আমি বললাম, আচ্ছা দেখা যাবে, এখন আমাকে নামাও এখান থেকে, নিয়ে নামিয়ে নিয়ে চলো। তখন মেয়েটি বললো, আচ্ছা এক কাজ করো, তুমি চোখ বন্ধ করো, আমি চোখ বন্ধ করে আমার হাতটা ধরো। তার হাত ধরতে আমার একটু স্থিরতা হচ্ছিল, মানে তার হাত ধরবো ভাবতেছিলাম, তখন সেই আমার কাছে এগিয়ে এসে আমার হাত সেই ধরলো। ধরার পর তার হাত যে এত সুন্দর ছিল, এত নরম ছিল, সফট, যেরকম মনে হয় ওই রুটিটা খেলে মাখনের মতো নরম, সেরকম একটা মাখনের মতন তুলতুলা, একদম পঞ্চের মতো তুলতুলা শরীর ছিল। তো ধরার পর যখন আমাকে বললো, তুমি এখন চোখ বন্ধ করো। তো আমি চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করার পর কিছুক্ষণ পর, মানে 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে যখন আমাকে চোখ খুলতে বললো, আমি চোখ খুলে দেখি অবাক, কোথায় চলে আসলাম আমি? এত সুন্দর জায়গা, ও কোথায় আসলাম না আসলাম কিছু বুঝতে পারতেছি না। এগুলো জায়গা তো আমি 7 জন্ম বোধহয় দেখতে পারবো না। 7 জন্ম জন্ম তো এগুলো মিছা কথা, এটা কথার কথা বলতেছি। তো এত সুন্দর জায়গা দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। তো তারপর মেয়েটি আমাকে বললো, কি দেখতেছো এরকম হা করে? চলো ওদিকে, ওদিকে আরো ঘুরবে না তুমি, এক জায়গাতে এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে? আমি তখন বললাম, ও হ্যাঁ হ্যাঁ চলুন। তো সে বলতেছিল আমার, চলুন চলুন কে, চলো চলো বলো, তুমি করে বলো। আমি বলছিলাম, আরে বলবো নি, এটা হয়ে যাবে না না। তো সেটা বলে মানে তার সঙ্গে হাঁটতেছিলাম এবং চারিদিকে এদিক ওদিক দেখতেছিলাম। দেখে মানে হা করে ফেলে তাকিয়েছিলাম আমি, তা কি বলবো, মানে এত সুন্দর ঘরগুলো, মানে একটা মাটিতে কোনো খুঁটি কোনো কিচ্ছু লাগেনি, কারণ ঘরগুলো একদম হয়ে আছে, শূন্য ভেসে আছে, এরকম দেখতে ঘর। তো আমি তাকে বললাম, এরকম ঘরগুলো এরকম কেন? ঘরগুলো তো সব ভেসে আছে, এগুলো তো মাটিতে কোনো স্পর্শই করেনি। তো সে বললে, এটা আমাদের জগৎ, এটা তোমাদের ওখানকার বিষয়, এখানে এটা কোনো লাভ নেই, কারণ তোমার ওখানে গেলে আমারও সব এরকম অদ্ভুত অদ্ভুত লাগে, কিন্তু আমাদের এখানে এসে তোমাদের অদ্ভুত লাগে। এটাই হচ্ছে পার্থক্য, কারণ আমাদের জিন পরি সবাই আমরা উঠতে পারি। তো আমাদের কোনো সিঁড়ি লাগে না, ঘর হাওয়ার উপরে ভেসে থাকলেও আমার কোনো যায় আসে না, মাটির নিচে থাকলেও কোনো যায় আসে না, কারণ আমাদের ক্ষমতা মহান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। তো এটা নিয়ে কোনো ভাবার বিষয় না। ওই দেখো পিছনের দিকে তাকিয়ে দেখো, দূরে আমাদের রাজপ্রাসাদটা এখান থেকে দেখা যাইতেছে, ওটাও কিন্তু ভেসে আছে, তাই না? সে বললো, হ্যাঁ ওটাও তো ভেসে আছে। তো সেগুলো বলছিলাম, আর দুজনে ঘোরাঘুরি করে এইটা ওটা দেখছিলাম। তো দেখলাম 3-4 জন কৃষক খেতি কাজ করতেছে। তো তারাও আমাদেরকে দেখে বললো, আপনারা কারা, কোথা থেকে এসেছেন, কি করতেছেন? আর তখন কোনো একটা কথা বলে কাজে দিলাম, বললাম ওই রাজপ্রাসাদে ঘুরতে এসেছি আমরা। এখানে মনে হয় মাত্রই
মেয়েটি কি বললো? মেয়েটি বললো এগুলো কেন বলতেছো? এগুলো বললো ওরা কাজ কাম দিয়ে একবারে আমাদেরকে তাদের বাড়িতে নিয়ে এখন অতিথি আপ্যায়ন করা শুরু করবে, এগুলো বলা যায়? তো আমি তখন অন্য কথা বলে কথা কাটিয়ে নিলাম এবং তাকে বললাম এগুলো কি কাজ করতেছে, কি এগুলো? এ বললো এগুলো অমক হচ্ছে কি যে সকালবেলা যে তুমি রুটি খেলে না, সেই রুটি এগুলো এই দানার থেকে হয় রুটি তোমাদের এখানে দেওয়া। ওই রুটি বানানো সে আছে গম না কি কয়, এগুলোর মতোই প্রায় এটা, এটা দিয়েও সেম একই বস্তু রুটি বানানো হয়। সেগুলো আর কি তার সঙ্গে কথা বলতেছিলাম আর হাঁটতেছিলাম। তো সেখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এক জায়গায় গেলাম, মনে হয় রোদ ছিল আর অল্প গরম গরম লাগতেছিল, তো এক জায়গায় গেলাম একটা গাছের তলে, সেখানে গিয়ে মানে বাতাসের জন্য মানে দাঁড়িয়েছিলাম। তো হাওয়া আসলে বাতাস ভালোই আসছিল, ছায়া ছিল, ছায়াতে বসে ছিলাম আর কি। তো হঠাৎ করে সে উঠে কি করলো, মানে তার মুখে যে মেকআপটি ছিল সেটি সরিয়ে বললো, ইস কি গরম, এই রোদের মধ্যে আর অল্প করলে হয়তো অজ্ঞান হয়ে পড়ে যেতাম, এরকম একটা বলতে লাগলো। কিন্তু আমি তখন ওইদিকে ঘুরেছিলাম, কারণ ওইদিকে যখনই ঘুরলাম তখনই একদম চোখ বড় বড় হয়ে হা হয়ে তাকিয়ে ফেললাম তার দিকে কিছুক্ষণ। তো মেয়েটি বলল কি ব্যাপার, কি দেখতেছো এরকম ভাবে? তখন আমি আর কি কোনো কিছু শুনতে পারছিলাম না, মনে হয় যে হিপনোটাইজ হয়ে পড়ছে, এরকম একটা অবস্থা ছিল। তখন মেয়েটি কি করলো, আমাকে একবার হাত দিয়ে লাড়িয়ে বললো, আরে কি কি কিছু বলতেছি শুনতেছ না? আমি বললাম কি কি কি? তখন বল কি দেখতেছো এমন করে, ডাকতেছি শুনতেছ না কে? তখন আমি কি মুখ দিয়ে বেরিয়ে পড়লাম, তোমাকে দেখতেছি, তুমি এত সুন্দর। সেটা বলে আমি আর কি নিজেই আর কি লজ্জা পেয়ে গেলাম। তো মেয়েটি বললো একদমই না, আমার থেকে আমার বোন আছে একটা, সে আরো অনেক সুন্দর, আর আমাদের এখানকার সবাই সুন্দরী হয়, যেরকম বলতে লাগলো। আমি বললাম সবাই সুন্দর হলেও তুমি কিন্তু অসুন্দর না, তুমি একদম একদম জান্নাতের হুরের মতো দেখতে। যেটা বললো সে বললো, সে বললো মানে সে তখন একদম খুশি হয়ে গেল। তো যখন আরো কথা বললাম, মানে তার দিকে তাকিয়েছিলাম, চোখ তো সরেই না, তার চোখ মুখ ঠোঁট নাক কান এত সুন্দর করে মনে হয় আল্লাহ নিজের হাতে যত্ন করে বানাইছে তারে, এত সুন্দর লাগতেছিল। তো আমি যখন সেগুলো দেখতেছিলাম, তো মেয়েটা খালি মুচকে মুচকে হাসতেছিল। তো তো আমি বললাম না এরকম ভাবে এত ই করলে না, নিজের প্রেস্টিজটা কমে যাবে। তখন কথা কারণের জন্য মেয়েটিকে বললাম, আচ্ছা আপনি ঘড়ি ঠিক করার জন্য আমাদের পৃথিবীতেই কেন গেলেন? এখানকার এখানে তো আমি কারোর হাতে কোনো ঘড়ি দেখি না, কারণ এখানে ঘড়ি কেউ ব্যবহারই করে না এখন। আমাদের ওখানে তো কম বেশি করে, এখানে তো ঘড়ির কোনো সিনবিনি দেখি না। তখন মেয়েটি বলতে লাগলো, আসলে হয়েছে কি, এটা আমার মায়ের ঘড়ি, যে তার জন্যই আমি অল্প এই জায়গায় করছিলাম, এত কষ্ট করছিলাম। এবং কি আমার একটা বান্ধবী আছে, তো বান্ধবীর হাজবেন্ড হচ্ছে একজন মানুষ, তো এই হিসেবে বান্ধবীর হাজবেন্ড তোমাকে চেনে এবং তোমার দোকানে অনেক গিয়েছে ঘড়ি করতে, সেই মেয়ে সেখানে গিয়ে চলে ঘড়ি দিয়ে আসতে নেওয়ার জন্য, তুমি যাতে একটু ঘড়িটা ঠিক করে দিতে পারো সেগুলো আর কি বলতে লাগলো আমাকে। তো তো খালি এগুলো কথা বলতে লাগলাম এবং ঘড়িটার বিষয়ে আর বললো। আচ্ছা ঘড়িটা এক সম্রাট দিয়েছিল আমার মামাকে, সেখান থেকে আমার মা দেয় আমার মাকে, মামা দেয় মামাকে এবং মা দেয় আমাকে, এরকম ভাবে ঘড়িটা চলে আসছে। তো ঘড়িটা খারাপ হয়ে আছে, এই জন্য আমার মার স্মৃতি হিসেবে রেখেছিলাম। ঘড়িটা তুমি ঠিক করে দিতে পারছো, এটা অনেক ভালো, অনেক ধন্যবাদ তোমাকে। কিন্তু এই ঘড়িটার বিষয় এবং এই চতুর্থ কাটা কি জন্য, এটা শুধুমাত্র এখন বলার একজন লোক আছে, সেটা হলো আমার মামা। তো যদি আমরা মামার বাড়িতে যাই তাহলে হয়তো মামা বলতে পারবে ঘড়িটার বিষয়ে। যাবে? চলো তাহলে মামার বাড়ি থেকে ঘুরে আসি কালকে। তো আমি তখন বললাম ঠিক আছে যাওয়া যাবে, তোমার মামার বাড়ি আবার কত দূর বা কিভাবে কি? সে বলে আরে
দূর তো ভালোই আছে, কিন্তু আমাদের কাছে বাহন আছে না, বাহন আছে, ই আছে, এগুলো দিয়ে যাবো। এবং কালকে সেই মোতাবেক যাবো, ঠিক আছে? কালকে তুমি রেডি থেকো। এই সে এত সুন্দর করে গুছিয়ে কথা বলতেছিল, তার কথা বলার এই ঠোঁট দুটো এত সুন্দর ভাবে নড়াচড়ি করেছে, আর চোখ এত সুন্দর, যেগুলো দেখে মানে পুরো একটা, আমি শুধু তাকিয়ে থাকতাম। তো সে বলতো, কি ব্যাপার, তুমি এত আমার দিকে তাকিয়ে থাকো কেন, কি দেখো এরকম ভাবে? আমি বললাম, আরে তোমাকে দেখি, তোমাকে দেখতে অনেক ভালো লাগে, সেটাই বলছিলাম। তো সে তখন নিকাবটা দিয়ে মুখটা ঢেকে ফেললো আর কি। তখন আহ ঢাকার পর আমি সরিয়ে দিতে লাগলাম যে এটা ঢেকো না, তাহলে ভালো লাগে তোমাকে দেখতে। তো সে নিকাবটা পরলো, তার দিকে আর আমি সেরকম ভাবে তাকালাম না, বাদ দিয়ে আমি সেরকম ভাবে বসে গল্প করতেছিলাম আমার অল্প এগিয়ে গিয়ে। তো তখন আমি তার দিকে তাকিয়ে গল্প করতেছিলাম না, কারণ সে তো তার মুখটা মেকআপ দিয়ে ঢেকেই ফেলছিল। এখন তার দিকে তাকিয়ে কি হবে, তো সেই জন্য তাকাচ্ছিলাম না। কিন্তু হঠাৎ করে যখন তাকালাম, দেখলাম না নিকাবটা পরিনি। তখন তাকে বললাম, কি ব্যাপার, তুমি না তোমার মুখ ঢেকে ফেলছিলে, আবার কখন খুললে? তখন মেয়েটি বললো, কই, আমি তো ওটা লাগাতে চেয়েছিলাম, তুমি বললে তোমাকে দেখতে ভালো লাগে, লাগাতে দিলে না, তারপর আমি লাগাইনি তো ওটা। এরকম ভাবে বসে আছি। তো তার দিকে আবার আমি মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে গল্প করতে লাগলাম তার সঙ্গে, সেরকম ভাবে ওখানে বসে বসে। তো সেইভাবেই সেখানে বসে বসে তার সঙ্গে গল্প করতে লাগলাম, এবং গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে সেটা বুঝিনি। কারণ বুঝতেই তো পারছেন, এত সুন্দর আলাপ, এত সুন্দর মেয়ের সাথে আলাপ জমলে তো টাইম পাওয়া যাবে না। তো সেইভাবে তার সঙ্গে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সে বললো, আচ্ছা তুমি রাত্রে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বে, কারণ কালকে সকালবেলা দেখি মামা বাড়ি যদি যাওয়া যায়, আব্বাকে বলবো যেতে দেয় তো দিলে, না দিতে দুজনে পালিয়ে যাবো একদম, না বলে চলে যাবো। তো সেরকম ভাবে সে কিছুক্ষণ আর সেখানে কথা বললাম, দুজনে গল্প টল্প করলাম, তারপর সেখান থেকে আর কি যাওয়ার জন্য রওনা দিলাম আমরা। তো সেইভাবে কিছুক্ষণ হাঁটার পর আবার এখন বাসার দিকে আমরা রওনা দেবো, চলে যাবো। তো সেভাবে সে আমার কাছে ছিল। তো সে আমার হাত ধরলো, ধরার পর বলছে, চোখ বন্ধ করো। তো আমি ওর কথা মতো চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করে কিছুক্ষণ পর ভাবলাম যে হয় ভাসতেছে উঠতেছে, এরকম একটা অনুভব হলো। তো আমি চোখ বন্ধ করতে বলছিল, কিন্তু আমি চোখ বন্ধ করছিলাম প্রথমে, তখন মানে জিনিসটা দেখার জন্য মনে কি একটা কৌতূহল হলো, তার জন্য আমি কি করলাম, চোখটা খুললাম। খোলার পর যখন এদিকে দেখলাম মেঘ ঘুরতেছে, এত সুন্দর লাগছে, কিন্তু যখন নিচের দিকে তাকাবো তখনই আমার মাথা একদম চক্কর দিয়ে উঠলাম, পড়ে যেতে নিলাম। ও তখন সাথে সাথে আমাকে কি করলো, তার বুকের সঙ্গে জড়িয়ে ধরলো, বললো, রোহি, বলছি না তোমাকে চোখ খুলতে মানা করছি, তুমি কেন চোখ খুলতেছো? তুমি ভয় পাবে তো, তুমি তো ওইগুলো করে অভ্যস্ত নও। আমি বললাম, ঠিক আছে তাহলে চোখ বন্ধ করি। সে বললো, এখন আর চোখ বন্ধ করে কি হবে, এখন তো চোখ খুলে যদি খুলছো, সবকিছু দেখো, দেখে সৌন্দর্য উপভোগ করতে করতে চলো। তো মেয়েটি যখন আমাকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরলো, তার বুকের মধ্যে এরকম ভাবে চেপে ধরছে যে আমি একদম ঢুকে যাবো যেন তার বুকের ভিতরে, এরকম পেয়েছিল। এবং এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, ঘ্রাণে আমি আর মুগ্ধ হয়ে রইলাম। কিন্তু আমি তো অনেক উপরে আছি, সেটা দেখে আমার ভয়ও লাগতেছিল। তার জন্য বলতেছিলাম, আমাকে তাড়াতাড়ি নামিয়ে দাও, আমার ভয় লাগতেছে। মেয়েটি তো আমাকে তখন জড়িয়ে ধরছিল, তখন সেটা আমার একটা ফিল করে লাগছিল। আর অল্প ঘোরাঘুরি করে মানে তার সাথে বেশিক্ষণ থাকার ছিল আর কি। তো আমি সেটা না করে ডাইরেক্ট তাকে বললাম যে আমাকে, আমার ভয় লাগতেছে, আমাকে নিয়ে নামিয়ে দাও। তো সেটা বলার 5 থেকে 10 সেকেন্ড পরে ডাইরেক্ট আমাকে নিয়ে সেই সিঁড়ির কাছে নামিয়ে দিল, বললো, তুমি এখন তাহলে যাও, কোনো কিছু প্রয়োজন হলে লোক আছে ওখানে বলবে, সে এসে তোমার সমস্ত কি করে দিবে। এবং আমি তাহলে আসছি, হ্যাঁ, আবার দেখি বাবার সাথে কথা বলে দেখি, আর রাত্রেবেলা হয়তো আমি আসবো। সেরকম ভাবে খাওয়া দাওয়া করে
কি খাওয়া দাওয়া করার জন্য সেখানে আর কি চলে গেলাম আমি। মানে যে লোকটি আসছিল, একটা লোক আসছিল এসে মানে আমি তখন ফ্রেশ ট্রেশ হয়ে রুমে শুয়ে পড়ছিলাম, হঠাৎ করে লোক একটা আসলো এসে মানে এরকম ভয়ঙ্কর ভাবে আমাকে ডাকতেছিলাম, তো ভয় পেয়ে গেছিলাম। তো বললাম, সেখান থেকে এসে বললাম, ধর মিয়া এরকম ভাবে তো ডাকে নাকি, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তখন লোকটি বললো, দুঃখিত আমি বুঝতে পারিনি, আপনাকে খাওয়ার জন্য ডাকতেছে, জলদি যেতে বলছে। তো বলছিলাম ঠিক আছে, আচ্ছা তুমি যাও আমি আসতেছি। তো সেটা বলে আমি হাত মুখ ধুয়ে মানে সেখানে গেলাম খাওয়ার জন্য। এখন আর আমাকে কেউ চিনিয়ে দিতে হয় না, কারণ আমি এখানে অনেকবার আসলাম, খাইলাম। এখন আর প্রথম দিন নিয়ে গেছে আমাকে, এখন আর নিয়ে যেতে বলি না, বলছি যে আমি যেতে পারবো চিনি। তো সে আমাকে দেখে সেরকম ভাবে রেখে চলে গেল। আমি হাত পা মুখ সুখ ধুয়ে সেখানে খেতে চলে, যখন আমি ওখানে পৌঁছালাম তখন দেখলাম এই বুড়ো লোকটি মানে জিন লোকটি সে সেখান থেকে খেয়ে মাত্র উঠলো। তো আমাকে বললো, তোমার জন্য তখন অপেক্ষা করতেছিলাম কিন্তু তুমি এত আসলে না, তার জন্য আমি খেয়ে চলে যাচ্ছি, কিন্তু ওই যে আমার মেয়ে মাত্র আসলো। কারণ দেখে বোঝা যাচ্ছে তোমরা দুজনে একই ক্যাটাগরির লোক, ঢিলা একদম দুজনই। তো সেটি বলে হেসে দিয়ে চলে গেল সে। তো আমি তো সেখানে বসলাম, বসে দেখলাম পরিমিতি এখনো কিছুই করিনি, শুধুমাত্র এসে বসেছে। তো সে ভাতগুলো ভাত না তো ইগুলো খাবার গুলো রেডি করতে লাগলো, বাড়তে লাগলো। মানে সে বললো যে এই যে দেখো ওই কৃষক গুলো যে কাজ করতেছিল দেখলে না ক্ষেতের মধ্যে, সেগুলো এগুলো দিয়ে এরকম ভাবে রুটি বানানো হয়, রান্না করা হয়, সবই করা হয়। তো যদি কিছু হয় তাহলে আপনি কিছু খুলে বলতে পারেন আমাকে। এরকম ভাবে খাওয়া দাওয়া করতেছিলাম এবং তার সাথে গল্প করতেছিলাম, কথাবার্তা বলতেছিলাম, খাইতেছিলাম। তো খাওয়া খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষ হলো, তো সে তখন বলতে লাগলো, আচ্ছা তোমাকে তো বলছিলাম এসে যাবো, আর তোমাকে মামা বাড়ি নিয়ে যাবো, তো চলো আজকে রাত্রেই যাই, যাবে নাকি? সে তখন এরকম ভাবে বললাম, ঠিক আছে তুমি যদি যাও তাহলে চলো যাই নিয়ে আসি। তো সেইভাবে বললো, ঠিক আছে তাহলে তুমি খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে তুমি রুমে যাও, আমি তোমাকে কিছুক্ষণ পর আমার রুমে আসতেছি। তো সেইভাবে খাওয়া দাওয়া যখন শেষ হলো, শেষ হওয়ার পর সে রুমে গেলাম, চলো আমিও গেলাম চলো। যাওয়ার পর আমি অপেক্ষা করতেছিলাম তার জন্য। সে কিছুক্ষণ পর আসলো, আসার পর বলতেছে, প্রবলেমটা একটু হয়ে গেছে, বাবাকে বললাম, বাবা তো যেতে দিবে না সেখানে। তো যেতে দিবে কি না দিবে, তো সেটা বাদ দাও, চলো আমরা পালিয়ে যাবো, আমরা না বলে যাবো, পরে বুঝতেই পারবে যে আমরা হয়তো গেছি, চলে গেছি ওখানে। তাই আমি বললাম না বলে যাবে কি, পরে যদি কোনো প্রবলেম হয়, আর কোনো প্রবলেম হবে না, চলো বলেছি। এসে বলে মানে তাদের রাজপাহাড় যে বোরাক ছিল, সেই বোরাকটাকে নিয়ে বেরিয়ে আসলো, বললো যে এটাতে চলে যাবো দুজনে। তো রেডি হলাম, রেডি সেডি হয়ে সে বোরাকে দুজনে উঠে বসলাম। তো উঠে বসার পর যখন বোরাকটা চলতেছিল, সেটিও একদম মাটির থেকে একদম আকাশে উঠে গেল। আমি তো দেখে ভয় পেয়ে গেলাম হঠাৎ করে, এরকম এগুলো কি এগুলো মানে জিনের দুনিয়াতে কোনো কিছুই আমাদের পৃথিবীতে সম্ভব না, এগুলো সব অসম্ভব কাজ। আমরা যাকে বলি কিন্তু ওদের কাছে সব সম্ভব। তো সেটি যখন আকাশে উড়াল দেওয়ার পর ঘুরতেছিল এবং হাওয়ার উপর দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, এরকম একটাই সেটি দেখে আমার ভীষণ ভালো লাগলো এবং ভয়ও লাগতে লাগলো। ভয়ে তার হাত ছেড়ে ধরি এবং সে বলতেছে, আরে ভয় পাচ্ছ নাকি তুমি, তো ভয় পাওয়ার কোনো কিছু নেই, এটা কিছু হয় না, এর নাম বোরাক, এর একে যেখানে বলবে সেখানেই তোমাকে নিয়ে নামিয়ে দেবে। তো এরকম ভাবে কিছুক্ষণ যাওয়ার পর সে মেয়েটি বলতেছে, আচ্ছা আমার খুবই ঘুম পাচ্ছে, তো তুমি জেগে থাকো, আমার ঘুমাই তোমার কাঁধে মাথা দিয়ে। তো আমি বললাম ঠিক আছে, আচ্ছা ঘুমা। তো সে আমার কাঁধে মাথা দিয়ে মানে
ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর হয়তো ঘন্টাখানেক পর আমারও ঘুম ধরছে, আমিও ঘুমিয়ে আছি। সেরকম ভাবে ঘুমিয়ে থাকার পর মোটামুটি কতক্ষণ সময় কাটছে বলতে পারবো না, তবে মনে হয় 3-4 ঘন্টা তো হবেই। তো কিছুক্ষণ পর দেখি হঠাৎ একটা ঝাঁকুনিতে মনে হয় পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা হচ্ছিল। তখন আমি কি করলাম, মেয়ে থেকে ঘুম থেকে জেগে তুললাম, তুলে বললাম, ওই দেখো দেখো দেখো, এটি না নিচের দিকে নামতেছে, এটি তো উপরের দিকে উঠতেছে না, পুরা গতিতে নিচের দিকে নেমে পড়তেছে। তখন সে ঘুম থেকে উঠে বললো যে, ওহো, একটা তো ভুল হয়ে গেছে, দেখো তো গাড়ির পিছনে কোনো খাবার আছে কিনা। তো আমি তো হাতে হাতে দেখলাম কোনো কিচ্ছু নেই গাড়ির পিছনে। তো সে বললো, ভয়ঙ্কর বিপদে পড়ে গেছি আমরা এখন। তো এগুলোকে খাবার দিতে হয়, খাবার না দিলে চলে না। খাবার দাও, আবার বৃষ্টি থাক রোদ থাক, একদম সমান ভাবে চলবে, কিন্তু খেতে না দিলে চলবে না। খাবার কোথায় ভাই? আমি বললাম, কি বলছো? তুমি আগে বলবে না, খাবার গুলো তুলে নিয়ে আসবে না? তখন বললো, আমি কিছুই জানি না। ভাই তুই কি করবি অর্থ এগুলোকে আগে থামা, কেউ না হলে, নাহলে আমরা পৌঁছাতে পারবো না, আর এখানে আটকা পড়ে অন্য জিন এলে তো তোরা মেরেই ফেলবো এবং আমাকে তুলে নিয়ে যাবে, এরকম এরকম বলতেছিল। তুই তো করি বলে ভাই নাই করে তখন আমাকে বলতেছিল। আমার এগুলো শুনে আরো খারাপ খারাপ লাগছে, কিন্তু ভাবলাম তার মাথায় আছে, রাগ উঠলে হয়তো কারে কি বলে সে হয় না আর কি, সে এটা একটু ভাবতেছিলাম। তো সেই মুহূর্তে আমি বলবো, আচ্ছা এরা কি খায়, কি এরা কি 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 খায় পেট ভরা? সে বললো, চা দিবি তাই খাবো, যে কোনো গাছের পাতা বা ছাতা থাকলে নিয়ে তো এনে দেওয়া, তাকে এখনই দেওয়া, এখনই খাবো। তখন তাড়াতাড়ি ততক্ষণে বোরাকটা মাটিতে নেমে পড়ছে, নেমে সেখানে চিৎকার করতেছে। তো তখন আমি নেমে বোরাক থেকে নেমে এদিকে ওদিক খুঁজতে লাগলাম কোনো গাছ গুছালি পাতা পোতা আছে কিনা। তো এখানে কোনো কিছু খুঁজে পেলাম না। যখন আসবো এক কানিতে চাই দেখি যে কচু গাছ আছে, তো কচু গাছের পাতা আমি কয়েকটা ছিঁড়লাম, ওখান থেকে ছিঁড়ে তুলে নিয়ে এসে সেই ইটারে খেতে দিলাম। সে দেখি সেগুলো খেতেছে, খেতে খেতে মানে তার চিৎকারটা তখন আর কি বন্ধ হলো। হওয়ার পর তখন সে বললো বাসা গেল। তো সেইভাবে জঙ্গল মঙ্গল গাছ গোছালি থেকে আমি যদি এনে প্রোডাক্টটাকে খেতে দেওয়ার পর যখন চুপ করে রইলো, তখন আমরা বলতে লাগলাম, এখন তো আর শক্তি নাই, তো এখন তো আর এটি যেতে পারবে না। এত খালি চুপ করলো, কিন্তু এত কি তো শক্তি তো তার শরীরে নেই। তো তাকে নিয়ে চলে যেতে হলে তো আরো খাবার লাগবে, এখন এত রাত্রে খাবার কোথায় থেকে পাবো? তো সেরকম ভাবে তখন আর কি করবো, কি করবো কিছু বুঝতে পারতেছিলাম না। তখন বললাম, আচ্ছা গাড়িটা এখানে থাক, চলো আমরা তাহলে অল্প হাঁটা ওটা করে ঘোরাঘুরি করে দেখি। তো তারপর যখন দুইজনে ঘোরাঘুরি করার জন্য জঙ্গলে গেলাম, জঙ্গলে আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম। তো যখন হঠাৎ করে দেখলাম মেয়েটি চিৎকার দিচ্ছে, রহিম রহিম দেখো দেখো দেখো। আমি বললাম, কি 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 হয়েছে? তখন দেখতে যে একটা হরিণ যাচ্ছে, হরিণের ছানা, মানে বড় হয়েছে সেরকম, ছোট না আর কি। তো সেটি দেখে সে চিৎকার করতেছে, বলতেছে, হ্যাঁ পেয়ে গেছি। আমি বলতেছি, কি পেয়ে গেছো? সেটি তো একটা হরিণ। সে বললো, হ্যাঁ এটাই তো পেয়ে গেছি, এটাকেই খুঁজতেছিলাম, একটা শিকার, মানে রাত্রে তো খাওয়া লাগবে না, খাওয়ার জন্য তো আমাদের এখানে কিছু নেই, তো এটাকে মেরে খেতে হবে। তো মুহূর্তের মধ্যে সে যেন কি করলো, বাতাসে হাত ঘোরালো, তার হাতে তীর ধনুক এসে পড়লো। তো সে সেটি দিয়ে একদম নিশানা করলো, এক নিশানায় হরিণটি সেখানেই তার মানে কাঁধে লেগে একদম পড়ে গেছে। সে কি করলো তখন, সেখানে গেল, যাওয়ার পর হচ্ছে সেটিকে জবাই করলো, জবাই করে খাওয়ার জন্য আর কি বললো, এটা আজকে এটা দিয়ে খাবো আমরা। সেটা বলে আর কি সেটা নিয়ে চলে আসলো আমার কাছে। মানে সে গেছিল ওখানে, আমি যাইনি।
তো সে আমার এদিকে এসে পড়লো তখন আর কি। তো মেয়েটি তখন হরিণটি নিয়ে চলে আসতেছিল এবং সেই ই দুপাটির বুগলে আসতেছিল রথটির বুগলের সামনে। তো সে এগুলো আসতেছিল আর এই তো রহিম তো মানে গাধাটাকে সে জঙ্গল থেকে এবং গাছগুছালি যে পাতা পোতা যেগুলো খায় আর কি সেগুলো আনতে অনেকগুলো আনছে। একবার নিয়ে আসে আবার ওগুলো দিয়ে আবার আসে, একবার নিয়ে আসে দিয়ে এরকমভাবে অনেকক্ষণ ধরে সে এরকমভাবে আপ ডাউন করতেছে। আর মেয়েটি তো সেখানে দাঁড়িয়েছিল এবং মাছ থেকে শুধুমাত্র খালি হরিণটাকে মারলো, মারার পর সেটি নিয়ে আসতেছে। কিন্তু রহিম তো সেটি করেনি, সে তোমার কি মানে একদম পেট ভরিয়ে ফেলেছে প্রায়, কারণ এখন আর চিৎকার করতেছে না, কারণ সেটিকে খাইয়ে খাইয়ে সে হয়রান হয়ে গেছে। সে বলতেছে যে তোমার গাধার বাচ্চা দুব্বা, এটাকে তো আমি খাইয়ে খেয়ে হয়রান হয়ে গেলাম গা, আমি আর এখন শরীর আমার চলতেছে না। তো সে বলতেছে, সে কি বলছো, এটা কি রান্না করতে হবে? আর এখন তো এক কাজ করি, এটা এখানে রাখি এবং আমরা অল্প বিশ্রাম করি। তো সেইভাবেই সেই জঙ্গলের কাছে মানে এক জায়গায় গেল তারা। যাওয়ার পর সে বলতেছে ঠিক আছে আমি অল্প এখানে ঘুমাই, তুমি কিন্তু ঘুমাবে না, তুমি জেগে পাহারা দেবে আমাকে, কারণ এটা জঙ্গল, কোনো কিছু হতেই পারে। সেজন্য বলতেছি তুমি এখানে জেগে থাকো, জেগে থেকে আমাকে পাহারা দাও, আর কিছুক্ষণ পর ঘুম থেকে জেগে তুলবে, এটাকে মানে করতে হবে, রান্না করার ব্যবস্থা করতে হবে। তাই চুপ করে এখানে তুমি পাহারা দাও, আমি অল্প ঘুম পারি, আমার ভালো লাগতেছে না, শরীরটা একদম লাগতেছে। তো সেটা সেইভাবেই সে সেখানে ঘুমিয়ে পড়লো আর সে পাহারা দিতে লাগলো। তো মোটামুটি 2-3 ঘন্টা ঘুম পাড়ার পর রহিম তাকে ডেকে তুললো বললো, আচ্ছা হয়েছে, আর কত ঘুম পারবেন, এখন উঠেন দেখি। তো সে যখন উঠলো, ওঠার পর দেখে অনেক রাত হয়ে গেছে, টাইম পেরিয়ে গেছে। তো তখন বললো আচ্ছা চলো দেখি এটাকে, হরিণটাকে এখন রান্না করার ব্যবস্থা করি, দেখি কি করা যায়। তো হরিণটাকে রান্না করার জন্য মানে কি করা যায় সেটা ভাবতে লাগলো এবং জঙ্গলের চারিপাশে খুঁজতে লাগলো কি করা যায় না যায়। তো কিছুক্ষণ দুজন দুই দিকে ঘুরতেছে, ঘোরার পর কিছুক্ষণ পর দেখতে পেল যে আছে অনেক দূরে কয়েকটা ঘর দেখা যাইতেছে, ছোট্ট ছোট্ট ঘর দেখা যাইতেছে। তো ভাবলো সেই ঘরে গিয়েই এটাকে রান্না করে খাবো আর কি। তো সেইভাবে সে চলে গেল আর কি, ওকে ডাক দিয়ে নিয়ে দুজন মানে গাড়িটাকে ওখানে পার করে তো তাকে নিয়ে ওই বাড়িগুলোর দিকে চলে যেতে লাগলো আর কি। তো যখন কাছাকাছি গেল বাড়িগুলোর, তখন দেখতে পেল একটা ছোট বাচ্চাটি খেলা করতেছিল এবং তাদেরকে দেখে তাদের কাছে এগিয়ে আসলো। বাচ্চাটিকে দেখে পরিমেয়টি বলল, আহা সুন্দর বাচ্চা, এরকমভাবে তার সঙ্গে কিছু কথা বলতে লাগলো এবং তাকে বললো তোমার বাড়িতে কেউ নেই? তখন বললো আমার মা আছে। তো তাদের কথা শুনে বাড়ির ভিতর থেকে লোকটা মানে মানুষটা বেরিয়ে আসলো, ছেলের মাটা। তখন সে তাকে বলল যে আমরা অল্প বিপদে পড়েছি, আমাদেরকে অল্প সাহায্য করতে হবে, আপনি করবেন কি না সেগুলো আর কি বলতে লাগলো। তখন মেয়ের মাটি বলল, হ্যাঁ অবশ্যই, বিপদে পড়ছেন, সাহায্য করা তো আমার কর্তব্য। তো সেইভাবে তখন সে হরিণটি তাদেরকে দিল, বলল যে এটা রান্না করতে হবে, রান্না করে আপনারাও খাবেন, আমাদেরকেও দেবেন। তো লোকটি মানে ওটি তো একটা জিনিস ছিল না, সেই পরী ছিল। তো ওই মহিলাটি তখন তো হরিণটিকে দেখে বেশ খুশি হয়ে গেল, তো সেটিকে রান্না করার জন্য নিয়ে গেল আর কি।
তখন বলল, আচ্ছা ঠিক আছে, আপনারা আসুন, ভিতরে আসুন, বসুন, গরিব মানুষ, বুঝতেই তো পারছেন এখানে কি আর হবে। তো তাদেরকে এক রুমে বসতে দেওয়া হলো দুজনকে, এবং এই হরিণটি নিয়ে সে চলে গেল আর কি, সে এর ব্যবস্থা করবে। তাদেরকে রুম দেখিয়ে দিল, সেখানে বসতে বলল। তারাও রহিম পরীকে দুজন মিলে সেই রুমে গেল। রুমে গিয়ে তারা বসে বিশ্রাম করতেছিল। তো তখন সেখানে বসেছিলাম, তখন বসে বসে তার সঙ্গে কথা বলতেছিলাম যে কি তাহলে তো আজকে তো তোমার মামা বাড়ি যাওয়া হলো না, এখন তাহলে কি করবে? তো তখন সেই মুহূর্তে ছোট্ট বাচ্চাটা আছে না, সেই বাচ্চাটা আসলো। আসার পর আমাদের দিকে তাকিয়েছিল। তখন ছোট বাচ্চাটিকে বললাম, আচ্ছা বাবু, তোমাদের এখানে ঘোরার কি আছে? ঘোরার জন্য কোন দিকে জায়গা আছে? তো সে তখন আমাদেরকে ওইদিকে বলল। বললাম, তাহলে চলো আমরা ঘুরে আসি, নাও তুমি নাও আমাদের সাথে। তো সেইভাবে তাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর যেতে লাগলাম আর কি। চারিদিকে মানে তখন রাত, তখন পুরাই গভীর। তো জিনরা তো রাত্রেবেলা জেগে থাকে, দিনের বেলা ঘুমায়, তো তাদের কোনো সমস্যা নেই। সেইভাবে তারা ঘোরাঘুরি করতেছিলাম, এবং ঘোরাঘুরি করার পর তো ছেলেটা যেদিকে দেখাই দিল সেদিকে তাকে নিয়ে গেলাম। যাওয়ার পর দেখি না, জায়গাটা খুবই ভালো এবং খুবই দৃশ্যমান একদম। তার জায়গাটার কাছে একটা ঝর্ণা আছে, এত সুন্দর দেখা যাইতেছে ঝর্ণাটা। ছোট্ট একটা জাতীয়, ওখান থেকে একদম সাদা ধবধবা পানি পড়তেছে, এত সুন্দর লাগতেছে একদম। মনে হচ্ছে তাকে সেখানে গিয়ে এখনই গোসল করি, এরকম একটা অবস্থা। এত সুন্দর, চারিদিকে পাখিগুলো কিচিরমিচির করতেছে, এদিকে ঝর্ণার পানি বেরোচ্ছে, আকাশে সুন্দর চাঁদ উঠেছে, সেখান থেকে জ্যোৎস্না হচ্ছে। এরকম জায়গা আমি জীবনে হয়তো আমাদের পৃথিবীতে দেখিনি। কারণ এখানে এসে যা দেখতেছি, এবং তাকে বলতেছি যে কি কি দিয়ে আসলাম, মানে পরিমেয়টিকে তখন আমি বলতেছিলাম যে নিয়ে আসলা কি বলে, তুমি যাবা তোমার মামা বাড়ি ঘুরতে, আর এখন আমি ঘুরতেছি জিনদের এলাকাতে। তো এখন যদি আমাকে কেউ এখানে আটকে রাখে, তখন আমি কি করব? হ্যাঁ, সেটা আমাকে বলো তো। তুমি তো জিন, তোমার তো কিছু না, তোমাকে নিয়ে তুমি তো পালিয়ে যেতে পারবে, কিন্তু আমি তো আর যেতে পারবো না। তোমার মামা বাড়ি ঘোরার আমার স্বাদ মিটে গেছে গো, এত ঘোরা করতেছি। তো পরিমেয়টি তখন বলতেছিল, তাতে কি হয়েছে? তোমাকে এখানে পৃথিবীতে না যেতে দিলে তুমি এক কাজ করবে, তুমি আমাকে বিয়ে করবে, আমি আর তুমি এখানে থেকে যাব সারা জীবন একসাথে। তো সেই কথা শুনে আমার কিঞ্চিত ভালো লাগলো, কিন্তু আমি তাকে পছন্দ করতাম, তার জন্য হয়তো ভালো লাগলো, কিন্তু এগুলো যে মজা করে বলতেছে সেটা আমি বুঝতে পারতেছিলাম। এগুলো তো সত্যি বলতেছে না, এগুলো মজা করে সে বলতেছে। তো তো সেগুলো বলার পর পরে ছোট্ট ছেলেটার সঙ্গে কথা বলতেছিলাম। তো ছেলেটাকে বলতেছিলাম, তোমার তুমি আর কেউ নাই, তুমি এখানে একাই ঘোরো, আর তুমি কি জিন নাকি? তখন পরিমেয়টি আমাকে বললো, আরে কি বলতেছো তুমি এগুলো? জিনদের এলাকায় এসে তো এটা জিন থাকবে না, তুমি মানুষ থাকবে এখানে, এগুলো কী বলতেছো? এগুলো কি বলা উচিত নাকি? দেখে শুনে কথা বললাম অল্প। তো সেরকমভাবেই ঘোরাঘুরি করতে করতে মোটামুটি ঘন্টাখানিক কেটে গেল। তারপর আবার কি হলো, সে ঝর্ণার কাছাকাছি যখন গেলাম, তখন সে আর থেমে থাকার পাত্র নয়। ছেলেটি সেখানে রইল, আর কী করলো, পরিটি করলো, ঝর্ণার কাছে এসে আমাকে টান দিয়ে নিয়ে গেল তার কাছে, একদম বুকের কাছে নিয়ে বলতেছে, আচ্ছা আসো তো, তুমি এরকম দূরে দাঁড়িয়ে আছো কেন? টান দিয়ে নিয়ে আমাকে ঝর্ণার কাছে নিয়ে আমার আমাকে টান দিয়ে মানে পানিতে নামিয়ে ফেললো। সে পানিতে নামলো এবং আমাকেও পানিতে নামিয়ে ফেললো একদম। আমি বলতেছিলাম, আরে আরে কী করতেছো এখন, হঠাৎ করে এখন পানিতে নামছো কেন? তো রাত্রেবেলা গোসল করবে নাকি? সে বললো, হ্যাঁ তার জন্যই তো পানিতে নামছি। তো কী জন্য নামছি এখানে? তো আমি সেটি দেখে বললাম, আরে না, রাত করে এখন কি পানিতে নামবো? সে বলতেছিল, না তুমি আসো এখানে, আমার কাছে আসো, আমার কাছে আসো,
আমি তখন যাচ্ছিলাম না, সে বলতেছিল আসবে কি, তুমি আসবে না আমি ওখানে যাবো, আমি গেলে কিন্তু খারাপ হবে দেখবে। সে এগুলো বলতে লাগলো, আমি বলতেছি না এখন গোসল করবো না আমি। তো সে আমাকে টান দিয়ে তার কাছে নিয়ে লাফ দিয়ে আমার কোলের উপরে বসে পড়লো। তো আমি তখন তার কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে কী করতেছে এগুলো, মানে হতবাক হয়ে যাচ্ছিলাম যে এগুলো সে করবে। আমি কখনো ভাবিনি এরকম ভাবে আমার কোলে উঠে বসবে, আমি সেগুলো আর কি ভাবতে পারিনি সেরকম একটা অবস্থা। তো সেই মুহূর্তে সে বললো কি যে কী করো এখন, কোথায় যাবে এখন, এক কাজ করো, আমি তোমার কোলে উঠছি, তুমি আমাকে নিয়ে এই পানিতে লাফ দাও, আমার অনেক ভালো লাগবে তোমার সঙ্গে গোসল করতে, আর এখন আমার খুবই ভালো লাগতেছে। সে যখন আমার কোলে উঠলো, বলে ওঠার পর আমি তার মুখের দিকে একদম অপলকভাবে তাকিয়েছিলাম। তো সে তখন বললো কী দেখো এরকমভাবে তাকিয়ে। আমি বলতেছিলাম কী দেখবো, তোমাকে দেখার ঘোর যেন আমার কাটে না, তোমাকে ছাড়া আমার, তোমাকে দেখে দেখে মনে হয় সারা জীবন কাটিয়ে দিতে পারবো আমি, সেরকম বলতে লাগলাম। তো সেগুলো শুনে সে খানিকটা অনেক লজ্জা পাইছে মনে হয়, লজ্জা পাইয়া আমার মুখে মুখ লুকালো। তো সেরকমভাবে কোলে ওঠে, ওঠার পর সে বলার মতো করে মানে পানিতে লাফ দিলাম তাকে নিয়ে, এবং বেশ কিছুক্ষণ সেখানেই পানি ছিটাছিটি পাড়াফাড়ি এরকম কিছু করতে লাগলাম, এবং তাকে নিয়ে অনেকক্ষণ গোসল করলাম সেই ঝর্ণাতে, এবং অনেক মজা হলো গোসল করে। তখন বললাম যে মোটামুটি ঘন্টা 1-1.5 ঘন্টা হয়ে গেছে, বললাম যে এখন তাহলে যাওয়া যাক না, কি বলো? সে বলতেছিল হ্যাঁ অনেকক্ষণ তো হয়ে গেছে, চলো তাহলে যাই। তো সেখান থেকে উঠে যাওয়ার জন্য আমরা আর কি বের হলাম। দেখলাম বাচ্চাটি তখনও আমাদের কাছাকাছি নেই, অল্প দূরে চলে গেছে, তখনও বাড়ি চলে যায়নি, সে সেখান দিয়ে ঘোরাঘুরি করতেছিল। তো তাকে দেখে আমাদের কাছাকাছি আসার জন্য ডাক দিলাম, বললাম কোন দিক দিয়ে জানি আসলাম, তখন আমরা রাস্তা ভালো করে খুঁজে পাচ্ছিলাম না। তখন বাচ্চাটি ডাক দেওয়ার লগে লগে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে, মানে দৌড় মানে কি, উড়াল দিয়ে একদম এসে পড়লো আমাদের কাছাকাছি। আসার পর বললাম কোন দিক দিয়ে আসছে যেন, আমরা তো চিনতে পারতেছি না, চলো তো নিয়ে যাও আমাদেরকে। পরে সে আসলো এবং সেই বাচ্চাটার পিছু পিছু যেতে লাগলাম। মানে রাস্তা এরকম ছিল যে যেদিকে যাই মনে হয় একই, মানে চীনদের এটা গ্রাম না, গাঁও অঞ্চলের রাস্তা এরকমই হয়তো হয়। তো আমি সেটাই মানে ভাবলাম, তার জন্য রাস্তা চিনতে পারতেছিলাম না, কিন্তু সেরকম যে চিনি না ওরকম না, ছেলেটা ছিল বেকার, তো এই খেলায় কী হবো, তার জন্য সেরকমভাবে ওকে নিয়ে ওকে দেখিয়ে দিতে বললাম যে কোন দিক দিয়ে যাবো। তো ওটাকে ডাক দেওয়ার লগে লগে যখন আসলো, আসার পর তাকে নিয়ে আমরা আর ওখানে দেরি করলাম না, 2-3 জন মিলে বাড়ি চলে আসলাম আর কি। দর্শক বন্ধুরা, আজকে গল্প এখানে শেষ হচ্ছে, এবং পরবর্তী পার্টটা খুব শীঘ্রই কালকের মধ্যেই এসে যাবে। তো গল্প অনেক বড় হয়ে গেছে, তার জন্য এখানে শেষ করে দিচ্ছি, এবং কালকের এইটা পরবর্তী পার্টটা ছোট হয়ে আসবে। হয়তো আজকেরটা 2 ঘন্টার কাছাকাছি গিয়েছে, কালকেরটা হয়তো 1 ঘন্টার কাছাকাছি থাকবে, এটি লাস্ট পর্ব থাকবে। এবং এটি কেমন লাগতেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। শেয়ার না করেন, লাইক করেন, এবং চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিন, কারণ এটি নতুন চ্যানেল, যদি সাবস্ক্রাইবই না করেন আপনারা তাহলে চ্যানেলটা এগিয়ে যাবে কীভাবে বলেন? তো সেইভাবে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং গল্পগুলো কেমন লাগে, যদি ভালো লাগে তো কমেন্টে বলবেন না ভালো আছে, আর যদি পরবর্তী পার্টটা চান তো বলবেন নেক্সট পার্ট চাই, যদি না লাগে তাহলে বলবেন, আমি গল্প নিয়ে আসবো না, কারণ না লাগলে নিয়ে এসে কী করবো। তো সবাই আশা করি পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং শীঘ্রই আসছি
নতুন কোনো গল্প নিয়ে। আগে এই ভিডিওর লাস্ট পার্টটা শেষ করব, তারপর নতুন গল্প দেব আবার। তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমাদের এই মায়ের কালো রাত চ্যানেলে পাশে থাকবেন। আশা করি সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।